ওকে, ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস। চ্যাপ্টার 10 ফার্স্ট ক্লাস, নতুন ক্লাস, নতুন ভাবে নতুন মোডে শুরু করব। রেডি? সো চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস। দেখো, আমরা আদর্শ গ্যাসের মধ্যে আদর্শ গ্যাসের যে টপিকগুলো আমরা পড়েছি, অর্থাৎ পড়ছি কবে পড়ছি, আজকে তো প্রথম ক্লাস, বাট আগে তোমরা পরিবেশ রসায়নে এই সম্পর্কিত বেশ কিছু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে, যারা সেকেন্ড ইয়ারে আছো তুমি জানো। পরিবেশ রসায়নে আমরা কি পড়ছি? বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র, তাই না? এখান থেকে আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস রিলেটেড বেশ কিছু টার্ম পেয়েছিলাম, মনে করে দেখো। এখন আসলে আদর্শ গ্যাস কি জিনিস বা বাস্তব গ্যাস কি জিনিস, একদম জিরো নলেজ থেকে ইনশাল্লাহ শুরু করবো। ওকে, একদম ফাউন্ডেশন থেকে, বেসিক থেকে শুরু করব। রেডি? সো প্রথমত আমাদের কথা হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে, ডেফিনেশন গুলোতে আমি যাব না, পেন নাই। বাট মূল কথা হচ্ছে অধ্যায়ের নাম আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস। বাট প্রথমত আমাদের আলোচ্য বিষয় বয়েলের সূত্র। কারণ একটু আগে আমি বলছিলাম যে বয়েলের সূত্র রিলেটেড কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে আদর্শ গ্যাসের মধ্যে, অর্থাৎ বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, এই সূত্রগুলো মেনলি ঘুরে ফিরে এই অধ্যায়ের মেনলি মূল থিওরাম বলতে পারো। ফাইন। সো আসো, বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্র, যারা সেকেন্ড ইয়ারে আসবে রেসপন্স করবা। বয়েলের সূত্র কাকে বলে? এনিওয়ান? বয়েলের সূত্র কাকে বলে? ওকে ফাইন, আমার দিকে তাকাও। দেখো, আমরা সূত্রটা সিম্পলি এভাবে পড়ছিলাম যে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। শুধু যে তাপমাত্রা স্থির থাকলে এটা কিন্তু না, তোমরা এমনটা পড়ছো, তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। রিপিট করছি, আচ্ছা বুঝে নিবা। খেয়াল করো, দেখো আমি দুইটা কন্ডিশন বলছি। এক নম্বর বলছি যে কি বলছি, তাপমাত্রা স্থির থাকতে হবে। তাপমাত্রা স্থির, নাইস, মনোযোগ দিবা। তাপমাত্রা স্থির, ফাইন। দুই নাম্বার কি বললাম? নির্দিষ্ট ভর হইতে হবে, ভরের মানটা নির্দিষ্ট হইতে হবে। বেলুনটা কার কাছে? নির্দিষ্ট ভর হইতে হবে, রাইট? সো এই জিনিসটা আজকে ফাইন, নাইস, থ্যাংক ইউ। এবার আসো, আমি বলছি কি বয়েলের সূত্রে দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকবে, ফিক্সড থাকবে। রিফাত, কি বলছি? তাপমাত্রা স্থির থাকবে এবং ভরটাও নির্দিষ্ট থাকবে। এখন আসো প্রুফ কি, সূত্রটা কি, একটু আগে আমি বললাম। দেখো, এর আগে আর কিছু কথা বলা উচিত। আদর্শ গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাস রিলেটেড যে সূত্রগুলা, হ্যাঁ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সূত্র দিয়েছেন, ইটস ট্রু। এই যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো বলছি। তবে সর্বপ্রথম যে বিজ্ঞানী সূত্রটা দেন অর্থাৎ আদর্শ গ্যাসকে ক্লিয়ারিফাই করার জন্য, তিনি হচ্ছেন বিজ্ঞানী বয়েল। এখন বয়েলের সূত্রটা ছিল তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। সূত্রটা মেনলি এটা কি, আয়তন চাপের ব্যস্তানুপাতিক। পড়ছো এটা তোমরা? আমরা দেখো এই জিনিসটাকে ঘুরাই যদি আমি এভাবে বলতাম যে পি সমানুপাতিক 1/v, কোনো সমস্যা আছে? নাই। তারপর আমি যদি বলতাম, কি বলতাম, একটু আমার দিকে তাকায় থাকো, পি ইজিক্যাল টু সমানুপাতিক চিহ্ন তুলে দিব, রেখাত। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমানুপাতিক ধ্রুবক কে বসালাম, নাইস, 1/v। এই ফরম্যাট হতে পারে পারে। এখন আসো, আমি যদি এভাবে ফরম্যাটটা জাস্ট আমি গাণিতিক রূপে নিয়ে আসি, কিরকম, আমার দিকে তাকাও। সো কে আলটিমেটলি উপরে আছে, লবে আছে, পি নিচে কিছু 1 আছে, মানে আর আর গুণ করলে এখানে কে ইজিক্যাল টু পিভি এমনটা দাঁড়াবে, হবে। তাহলে কে ইজিক্যাল টু পিভি, এটা বেসিকলি কনস্ট্যান্ট। আবার বলছি, তাহলে ফরম্যাটটা আমরা এভাবে লিখতে পারি, যখন চাপ হবে P1 তখন আয়তন হবে V1, যখন চাপ হবে P2 আয়তন হবে V2, যেটা আমরা এই ফর্মুলাটা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে আমরা কাজে ইউজ করেছি। ফাইন। সো সেকেন্ড পেপারে দেখেছো তোমরা, এটা একদম বলতে পারে কোর একটা ফর্মুলা, নাইস। তাহলে এটি হচ্ছে বিজ্ঞানী বয়েলের সূত্রের অ্যাকচুয়ালি সমীকরণিক রূপ, রাইট? তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এটা সিম্পলি আমরা মুখস্থ করে ফেলবো। কই থেকে আসছে এটাও মাথায় রাখা উচিত, অনেক সময় খ নাম্বারে বিভিন্ন ভাবে অনুধাবনে দিতে পারে। ফাইন, তাহলে এই জিনিসটা মাথায় রাখলাম, লিখতে হবে না এখন, মুছবো না। ফাইন, তাহলে দেখো প্রথমত আমি বলছিলাম কি, আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এটা দ্বারা কি বুঝি? আয়তন বৃদ্ধি পাইলে চাপের মান কমবে, আয়তন কমলে চাপের মান বাড়বে, রাইট? ব্যস্তানুপাতিক না? ফাইন, সিম্পল কথা, বুঝো। বলছে কি, আয়তন যদি বৃদ্ধি পায় চাপের মান কমবে না? তো আয়তন বাড়লে চাপের মান কমবে, শিওর। তো আয়তন বাড়লে যদি চাপের মান কমে, তাহলে দেখো তুমি যখন একটা বেলুনে ফু দিচ্ছ, কথাটা ক্লিয়ার হবা, একটা বেলুনে যখন তুমি ফু দিচ্ছ, নাইস, যত বেশি তুমি ফু দিচ্ছ তত এক সময় কি হয়ে যাচ্ছে, এটা ফেটে যাচ্ছে না? তুমি তো আয়তন বাড়াচ্ছ, তাহলে তো চাপের মান কম হওয়ার কথা। চাপের মান কম হলে ফুটবে কেন? কথা বুঝো নাই? কি বলছি আমি? তুমি কি করছো, বেলুনের মধ্যে যত ফু দিচ্ছ আয়তন প্রসারিত হচ্ছে না? আয়তন বাড়তেছে, তাহলে তো চাপের মান কম হওয়ার কথা। চাপের মান কম হলে তো বেলুন আর ফুটবে না। ফুটতেছে কখন? যখন তোমার কি ভিতরে চাপটা বেশি হচ্ছে, অধিক চাপের কারণে ফেটে যাচ্ছে। তাহলে আয়তন তো বাড়তেছে, তাহলে তো চাপের মান কমার কথা। চাপের মান কমলে তো ফুটবে না, বেলুন তো ফাটবে না। তো ফাটতেছে কেন? তাহলে এই জায়গায় এটা কি আমাদের বয়েলের সূত্র খাটতেছে কি না? খাটতেছে না। তাহলে এই জায়গায় মূল বিষয়টা কি, বয়েলের সূত্র কেন খাটতেছে না বলতেছি। এখন মূল বিষয়টা হচ্ছে, দেখো আমি বলছি আয়তনের মান বাড়তেছে, তাহলে চাপের মান কমার কথা, কিন্তু চাপের মান কমার বদলে চাপের মান বাইরে ফেটে যাচ্ছে, তাই না বিষয়টা? আয়তন বাড়তেছে, ভিতরে কি বাতাস প্রবেশ করাচ্ছি, দ্যাট মিনস আয়তনে প্রসারিত হচ্ছে, একসময় ফেটে যাচ্ছে, বিকজ অফ এখানে নির্দিষ্ট ভরটা
থাকতেছে না। কেন? নির্দিষ্ট ভরের উপর ডিপেন্ড করে। যে কথাটা আমরা অনেক সময় উজ্জ্ব রাখি, যে কথাটার দিকে আমরা ফোকাস করি না, অনেক সময় তোমরা লেখার সময় এই জিনিসটা মেনশন করো না, লেখো না। ভরটা নির্দিষ্ট থাকতে হবে। কিন্তু ভরটা কি নির্দিষ্ট থাকতেছে আসিফ? আমার দিকে তাকাও। যখন তুমি যতই ফু দিচ্ছ, যতই বাতাস প্রবেশ করাচ্ছ, ততই কি ভরের মানটা বৃদ্ধি পাচ্ছে না? তাহলে যতই তুমি ফু দিচ্ছ কন্টিনিউয়াস কি ভরের মানটা ডেভেলপ হচ্ছে, ভরের মানটা বাড়তেছে। আর ভরের মানটা বৃদ্ধি পাওয়ার কারণে ভিতরে চাপের মানটা অত্যধিক হয়ে একসময় ফেটে যাচ্ছে। ফাইন। যদিও আয়তনে প্রসারিত হচ্ছে, আয়তনে প্রসারিত হচ্ছে, এট দ্য সেম টাইম তুমি ভিতরে বাতাস দিচ্ছ, ভিতরে বায়ু প্রবেশ করাচ্ছে, বিধায় ভরের মানটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফাইন। তাহলে ভর তো নির্দিষ্ট থাকতেছে না। দ্যাটস ওয়াই এই বয়েলের সূত্রটা মানতেছে না। তুমি ফু দিলে বেলুনটা ফেটে যাচ্ছে। ক্লিয়ার এই পর্যন্ত কথাটা? নাইস, ফাইন। আচ্ছা আচ্ছা, তো আছে আরো বেলুন আছে, রাইট, এটা ফাটানো উচিত। একটু ফাটাই দেখলে প্র্যাকটিক্যালি বোঝা যাবে, তাই না? সেটাতে আরো কিছু এক্সপেরিমেন্ট করবো, এই জন্য আসলে এখানে আমি ফাটাইলাম না, আমার দিকে তাকাই থাকো, বুঝতে পারবা। ফাইন। হ্যাঁ, তাহলে দেখো তাপমাত্রা স্থির থাকতে হবে। এখন কথা হচ্ছে স্যার এটা নিয়ে তো ডিটেলস কথা বললেন না। তাপমাত্রা যদি স্থির না থাকে, বুঝছো, আমি যদি কোনো একটা পাত্রের কথা চিন্তা করবো, বেলুনের কথা চিন্তা করি, যে কোনো পাত্র, তো যত তুমি চাপ দেবে কি হবে, আয়তনে প্রসারিত হবে না? আয়তনে প্রসারিত হবে মানে কি? তাহলে চাপের মান হেরফের হয়ে যাবে। দ্যাট মিনস তাপমাত্রা স্থির রাখতে হবে। তাপমাত্রা যদি ফিক্সড না থাকে, তাপমাত্রা যদি বাড়াও, পাত্রে আয়তন বাইরে যাবে মানে চাপের মান কমে যাবে, মানে পার্থক্য সৃষ্টি হবে, তাই না? হেরফের হবে। দ্যাট মিনস তাপমাত্রাটা ফিক্সড থাকতে হবে। 2 নম্বর বলছে নির্দিষ্ট ভর হতে হবে। এই যে ভরের মান যদি কম বেশি হয়, ভর আমি মানে কি বাইরে থেকে বাতাস ইনপুট করতেছি বেলুনের ভিতর, ভরের মান চেঞ্জ করে দিচ্ছি, বাড়াচ্ছি, তার মানে কি তোমার আয়তনের মান বৃদ্ধি হওয়া সত্ত্বেও চাপের মান কিন্তু কমতেছিল না। চাপের মান বৃদ্ধি হয়ে কি ফেটে যাচ্ছিল পর্যন্ত। পারবে না? পারবে। নাইস। তাহলে এই রূপটা, এই গাণিতিক রূপটা আমরা মাথায় রাখবো। এবার আসলে আমরা যে টপিকটাতে যাব, সেটা হচ্ছে এই বয়েলের সূত্রের গ্রাফটা আমাদের মাথায় রাখতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি বলছি? বয়েলের সূত্র রিলেটেড গ্রাফ থেকে বিভিন্নভাবে আমাদের সিকিউ আসে। কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। হ্যাঁ, অনেক সময় গ্রাফ দিয়ে নাও, গ্রাফ ছাড়াও আসতে পারে। কি আসতে পারে? ধরলাম যে দেওয়া আছে, কি দেওয়া থাকলো, যে কোনো নির্দিষ্ট একটা গ্যাস পাত্রের মধ্যে এত চাপে এত আয়তন গ্যাস আছে। গ্যাসের, হ্যাঁ ফাইন, আয়তন যদি পরিবর্তিত আয়তন যদি এত করা হয়, তাহলে সেখানে চাপের মান কত সৃষ্টি হবে, মানে পরিবর্তিত চাপ, পরের চাপ, রাইট? তাহলে পি টু এর মানটা বের করতে হতে পারে। এটা সিম্পল কনসেপ্ট, এরকম মাঝে মধ্যে এমসিকিউতে আসে। এবার আসো, তাহলে আমরা যে গ্রাফের কথা বললাম, সো এই যে বয়েলের সূত্রের যে রিপ্রেজেন্টেশন, এটা কেমনে আমরা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে পারি একটু দেখি আমরা, খেয়াল করবো। সো যে কথা দুইটা আমি মুছেও দিলাম, নো প্রবলেম, এগুলো জাস্ট সংজ্ঞার মধ্যে আছে। ওকে, সো কি লিখছিলাম আমি? বয়েলের সূত্রটা, জাস্ট সূত্রটা একদম সূত্রের মতো মাথায় রাখতে হবে। নাইস, আমি যাচ্ছি গ্রাফে, আমার দিকে তাকায় থাকো, সব বুঝতে পারবা। কিসের গ্রাফ শিখতেছি আমরা? বয়েলের সূত্রের গ্রাফ। ওকে, প্রত্যেকে বুঝতে হবে। রেডি আলিফ? হ্যাঁ হ্যাঁ, ফিজিক্স, এখন ফিজিক্সই তো পড়াচ্ছি। এখন কথা হচ্ছে এটা কেমিস্ট্রি যে বললাম, পরিবেশ রসায়ন অধ্যায়টাতে, কেমিস্ট্রি সেকেন্ড পার্টে ফার্স্ট চ্যাপ্টার, রাইট? সো পরিবেশ রসায়নে কিন্তু এই টপিকগুলো তোমরা দেখে আসছো, একটু আমার সাথে রিলেট করো, বুঝতে পারবা, কাজে লাগবে, অন্যান্য অধ্যায়ে কাজে লাগবে, খেয়াল করবা। এই অধ্যায়টা একটু মজার, ইম্পর্টেন্টলি এটা খুব সহজে রিলেট করা যায়। আর এখান থেকে কোশ্চেন প্যাটার্ন কি হয়, আবার বলো। চ্যাপ্টার 9 পড়াবো, রাইট? যারা ফার্স্ট ইয়ারে আসো, একসাথে যে বললাম কিছুদিন পর ব্যাচ আলাদা করে দিব, তখন চ্যাপ্টার 9টা কমপ্লিট করবো। বাট দেখো, যেহেতু তুমি কথার মধ্যে কথাটা বললা, সো একটু তোমাদেরকে আমি ক্লারিফাই করি। আমরা যদি বলি, তোমরা এইচএসসি যারা সেকেন্ড ইয়ারে আছো, আলিমে আছো, সো এখন তোমাদের মেনলি টার্গেট হিসেবে রাখবা, আমি বলবো, সাজেস্ট করবো, তোমরা টার্গেট হিসেবে রাখবা চ্যাপ্টার, আমার দিকে তাকাও, যারা সেকেন্ড ইয়ারে আসো, কি পড়াচ্ছি আমি? ফিজিক্স ফার্স্ট পার্ট, আমার দিকে তাকাই থাকো। চ্যাপ্টার 2, 3, 4, 5, 6, 7 এবং 10, রাইট? সো এই কয়টা অধ্যায়, কয়টা হলো? 8টা হয়নি? 7টা হয়েছে। 4, 5, 6, 7, 7টা। এই 7টা অধ্যায় একদম হাইলি প্রিপেয়ার থাকতে হবে। যে কোনো টাইপের কোশ্চেন সিকিউ যদি আসে, পারার জন্য এই এবিলিটি তোমাদের মধ্যে থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। ফাইন। সো যেগুলো, এই যে যেমন ধরো যারা নতুন জয়েন করছে সেকেন্ড ইয়ারে, রাইট? সো এই অধ্যায়গুলো ইনশাআল্লাহ রিপিট করার সময় পাবো, যেহেতু 1 মাস এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে। ফাইন। সেই জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? সো নৌকা মুখে আসে কেন, ধানের শীষ আরেকটা ভোট দেওয়া উচিত। হ্যাঁ, এই যে দেখে এখনো কিন্তু কালি যাচ্ছে না, ঠিক আছে? সো এই কালি আগামী নির্বাচনে দেখি আবার ঢুকতে না পারি কিনা সেন্টারে, হ্যাঁ, যদি না যায়। তো আপনি তো ভোটে অলরেডি দিচ্ছেন না? সেটাই। হ্যাঁ, তৃতীয় অধ্যায় করা হয়নি, রাইট, আমার মাথায় আছে। চ্যাপ্টার 10 আছে এখন। ওকে, তাহলে দেখো চ্যাপ্টার 3টা আমি স্কিপ করেছিলাম। এখন এর পিছনে একটা রিজন ছিল অ্যাকচুয়ালি, কেন স্কিপ করছিলাম। এই যে চ্যাপ্টার 9 স্কিপ করলাম না, এটা পড়ার জন্য, সিকিউর জন্য প্রিপারেশন বাদ দিতেই বলছি। এখন মূল কথাটা হচ্ছে একটা, যে চ্যাপ্টার 3 বলো বা 9 বলো, এগুলো এই যে প্রিভিয়াস 3 ইয়ার্স, বা সোজা কথায় যে করোনাকালীন যে সময়গুলো শর্ট সিলেবাসে ছিল না, বেশ ইম্পর্টেন্ট, বা আগেও দেখা যায় এগুলো খুব, রাইট, সাথে ছিল না। এখন মূল কথাটা হচ্ছে 7 আমি এর জন্য প্রিপেয়ার রাখবো, পড়াইছিও আমি, ভালোভাবে কমপ্লিট করা হয়েছে, তারপরে এগুলো আবার ক্লিয়ার করবো। এখন 3 নাম্বার, হ্যাঁ এটাও লাগে, এটার সাথে আবার হায়ার ম্যাথের বেশ কিছু টপিক মিল আছে, গতিবিদ্যা, বুঝতে পারছো? এর সাথে হায়ার ম্যাথের কিছু টপিক মিল আছে, যেন অবশ্যই পড়াবো। 10-এর পরে 3-এ চলে যাবো, তারপর ধারাবাহিকভাবে আবার আমরা রিভাইজ দিব। বাট সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপারে যে অধ্যায়গুলো স্কিপ করা আছে, স্কিপ খুব একটা করা নাই, যেগুলো প্রয়োজন এগুলো সবই পড়ানো হয়ে গেছে, ঠিক আছে? তারপর ইনশাআল্লাহ ক্লিয়ার করবো। রেডি, আমরা টপিকে ফিরে আসি, খেয়াল করো। চ্যাপ্টার 10। সো চ্যাপ্টার 10 এর
চ্যাপ্টার 10-এ কি বললাম আমি? প্রথমত আমি বয়েলের সূত্রে ছিলাম। বয়েলের সূত্র কি ছিল? তাপমাত্রা স্থির থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক। রিফাত জাস্ট এতটুকু কথা মাথায় রাখবা, আয়তন চাপের ব্যস্তানুপাতিক। জান তাহলে এখান থেকে আমরা কোন ফর্মুলাতে কোন সমীকরণে নিয়ে আসছিলাম? P1 V1 P2 V2। দ্যাটস ইট। জাস্ট এই কথাটুকু মাথায় রাখলে না। সাকিব আমার দিকে। তাহলে আসো এবার আমি গ্রাফ ড্র করব। কার জন্য? বয়েলের সূত্রের গ্রাফ। প্রথমত দেখো আমার গ্রাফ বেশ কয়েকটা গ্রাফই ড্র করব। সো আচ্ছা এই জিনিসটা আমি একটু মুছেই দিলাম, হ্যাঁ? সো জাস্ট আমি একটা জিনিস লিখে রাখি। কি লিখে রাখি? P is equal to K into 1/V। ওকে ফাইন। এটা লিখতে হবে এমন কিছু না, জাস্ট সূত্রটা মাথায় রেখো। ওকে, সো এবার আসো, হ্যাঁ, P is equal to K into 1/V। ভালো কথা, আমার দিকে দেখো। গ্রাফ আমি কার কার সাপেক্ষে ড্র করব, খেয়াল করে দেখো। বয়েলের সূত্রে আমরা কার সাপেক্ষে কার, মানে কোন দুইটা কন্ডিশন, বা আমরা বলছিলাম যে গ্যাসের যে চলরাশি কোন দুইটা নিয়ে কাজ করছি? P এবং V নিয়ে, অর্থাৎ চাপ এবং আয়তন নিয়ে। সহজ কথাই বলছি, আমার দিকে তাকাও। প্রথমত আমি ড্র করব ফাইন P ভার্সেস V এর একটা গ্রাফ ড্র করব। কি বলছি? P ভার্সেস V। নাইস, মনোযোগ দিবা। প্রথমে কি P ভার্সেস V ড্র করব, তারপর বলো আচ্ছা ফাইন, তারপর কি করতে পারি? P ভার্সেস ফাইন 1/V ড্র করব। নেক্সট নেক্সট ফাইন এটা উল্টাই দিব। আচ্ছা V ভার্সেস 1/P। ডান। ওকে, তাহলে এই তিনটা গ্রাফ আগে আমরা ড্র করবো। এই রিলেটেড আরো বেশ কিছু গ্রাফ আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা ক্লিয়ার হবো। বাট এটা একটু মনোযোগ দিবা, ইনশাআল্লাহ বুঝতে পারবা। দেখো আমরা জাস্ট একটা কথা মাথায় রাখবো, গ্রাফ বলতেই আমাদের চোখ বন্ধ করে একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস ড্র করবো। আমার দিকে হাসিব, সাকিব, আলিফ, তাকে দেখো এভরিওয়ান। তাহলে বলছিলাম এটা অলওয়েজ এক্স এক্সিস, এগুলো আমরা জানি। এক্স ও এক্স প্রাইম এরকম ভাবে তোমরা লিখে থাকো, তাই না? ওয়াই ও ওয়াই প্রাইম, যদি এটা তোমরা হ্যাঁ ওয়াই এক্সিস বলতে তোমরা এভাবে দিয়ে থাকো, নো প্রবলেম। আমার দিকে তাকায় থাকো, তাকাও তাকাও, সবাই বুঝতে পারবা, তাকায় থাকো। তাহলে দেখো আমরা জাস্ট মাথায় রাখবো এখানে কি পি এর সাপেক্ষে ভি, রাইট? পি ভার্সেস ভি, চাপের সাপেক্ষে আয়তন। তাহলে যেটা ভার্সেস যেটা, বুঝছো জানো তো কি বলছি? যেটা ভার্সেস যেটা, অর্থাৎ প্রথমে যেটা থাকবে এটাকে ওয়াই অক্ষ বরাবর রিপ্রেজেন্ট করবো। কি লিখছি আমি? ওয়াই অক্ষ বরাবর রিপ্রেজেন্ট করবো। পরে যেটা থাকবে এটাকে এক্স অক্ষ বরাবর রিপ্রেজেন্ট করবো। সহজ কথা বলছি, প্রথমে যেটা থাকবে এরকম, যেটা ভার্সেস যেটাই থাকুক না কেন, প্রথমে যেটা থাকবে সেটাকে আমি ওয়াই অক্ষ বরাবর রিপ্রেজেন্ট করবো। ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর তাহলে কি থাকবে? চাপের পি থাকবে। এক্স অক্ষ বরাবর কি থাকবে? ভি থাকবে, ভলিউম আয়তন থাকবে। এ পর্যন্ত বুঝছি? ফাইন, কিছুই করি নাই, জাস্ট আমি বলছি কি যেটা প্রথমে থাকবে হাসিব, যেটা প্রথমে থাকবে এটা ওয়াই অক্ষ বরাবর, যেটা পরে থাকবে ভি আছে পরে, এটা এক্স অক্ষ বরাবর। এই পর্যন্ত মনে রাখতে হবে। এটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব জায়গায় কাটবে, বায়োলজি বাদে সব জায়গায় লাগবে। ফাইন, এবার আসো তাহলে পি এবং ভি, ঠিক আছে? তাহলে এটা কোথায় আমাদের কাজে লাগবে খেয়াল করো। তাহলে মূল সমীকরণে আসি, একটু আমার দিকে তাকায় থাকো, প্রত্যেকে বুঝতে পারবা। প্রত্যেকটা সেম কনসেপ্ট কাজে লাগবে, একটা ধরতে পারলে সব পারবা। যে কোনো গ্রাফ পি ইজ ইকুয়াল টু কে ইনটু 1/ভি লিখলাম। এটা কোথা থেকে লিখছি আমি? এটা হচ্ছে বয়েলের সূত্রের মেইন ফর্মুলা, তাই না? এটা কি ক্যামেরাতে আসতেছে এই জিনিসটা? এই কর্নারটা কি আসতেছে? ও আচ্ছা ফাইন। সো কি লিখলাম আমি? পি ইজ ইকুয়াল টু কে ইনটু 1/ভি। নাইস, আমার দিকে তাকাও। তাহলে এটা হচ্ছে কি, এই সূত্রটা আসছে বয়েলের সূত্র থেকে। নাইস, আমার দিকে তাকাবা। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখান থেকে সামনে বসে যাও। আমরা এখান থেকে কি করতে পারি? আমার দিকে তাকায় থাকো, হয়ে গেছে? আমার দিকে তাকাও। পি এর জন্য আমরা কোন অক্ষ ধরছিলাম? ওয়াই অক্ষ। তাহলে পি এর প্লেসে জাস্ট ওয়াই লিখলাম। ফাইন। এবার আসো কে এর প্লেসে আমি কে রেখে দিলাম? ওয়ান এর জায়গায় আমি ওয়ান রেখে দিচ্ছি, একদম ইজি কথা। এবার আসো ভি এর জায়গায় আমি কি বসাবো? এক্স বসাবো, তাই না? ভি এর জায়গায় কেন এক্স বসাইছি? কারণ ভিটা রিপ্রেজেন্ট করছি এক্স অক্ষ বরাবর। এ পর্যন্ত বলছি? নাইস নাইস, কিছুই করে নেই। আমার দিকে তাকাও সবাই। কি বলছে আমি? পি ইজ ইকুয়াল টু কে ইনটু 1/ভি, এটা কোথা থেকে পাইছি? বয়েলের যে সূত্রটা। ফাইন, রিফাত। তাহলে দেখো পি এর জায়গায় আমি ওয়াই বসাইছি কেন? কারণ এই ওয়াই অক্ষ বরাবরই তো পি রিপ্রেজেন্ট করেছিলাম, এই যে লিখে রাখছিলাম। নাইস। তাহলে আমি কি পি এর জায়গায় ওয়াই বসাইছি, এ পর্যন্ত কোনো কনফিউশন নাই। কে এর জায়গায় কে লিখলাম, ওয়ান এর জায়গায় ওয়ান থাকলো। ভি এর প্লেসে ভি কি? ভি কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর আছে। ওকে, নামছি এখান থেকে বুঝো। তাহলে কত আছে? এক্স পেয়েছি। নাইস। এবার আসো আমরা যে কাজটা করতে পারি, একটা আমার দিকে তাকায় থাকো তো, আমার দিকে তাকায় থাকো, হ্যাঁ? তাহলে দেখো আমি যদি আর আর গুণ করে দিই, তাহলে কে ইজ ইকুয়াল টু কি? ওয়াই এক্স পাবো না? বা এক্স ওয়াই যাই বলো, কে ইজ ইকুয়াল টু ওয়াই এক্স বলতে পারি না? নাইস। তো এই সমীকরণটা ওয়াই এক্স ইজ ইকুয়াল টু কে, বা কে ইজ ইকুয়াল টু ওয়াই এক্স যাই বলো, এই সমীকরণটা রিপ্রেজেন্ট করে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, বাংলায় বলে আয়তাকার অধিবৃত্ত। কি বলছি আমি? আয়তাকার অধিবৃত্ত। এই সমীকরণটা, এই যে আমি বলছিলাম যে ম্যাথমেটিক্সে তোমরা কিন্তু বেশ কিছু, যে হাইপারবোলা বলতে কি বুঝি, রাইট, প্যারাবোলা, রাইট। সো অধিবৃত্ত, উপবৃত্ত, প্যারা পড়ছো না এরকম? অধিবৃত্ত, উপবৃত্ত নাম শুনছো কোনিকে, রাইট? কারেক্ট। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এক্স, ভালো কথা। এটাকে কি বলছি? আয়তাকার অধিবৃত্ত। ওকে, আয়তাকার অধিবৃত্ত। অনেক কিছু হয়তো বা যারা ফার্স্ট ইয়ার আসছো কিছু কিছু ধরতে প্রবলেম হতে পারে, আর প্রবলেমের কিছু নাই এখানে। অ্যাকচুয়ালি এখানে মিনিমাম যে কনসেপ্টগুলো কাজে লাগবে এগুলো জাস্ট একটু ধরার ট্রাই করো, মনে রাখো। তাহলে সেকেন্ড ইয়ার অনেক কিছু তোমাদের কাছে ইজি হয়ে যাবে। লাগবে তো, ফার্স্ট ইয়ারে তো অনেক কিছু আছে না, এগুলো আছে, মনে রাখো। তাহলে কে ইজ ইকুয়াল টু ওয়াই এক্স, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এটা কেমনে যেন রিপ্রেজেন্ট করে? এটা অনেকটা এরকম হয়, তাই না? রেক্টেঙ্গুলার হাইপারবোলা, অর্থাৎ আয়তাকার অধিবৃত্ত। নাইস। সো এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করলো রিফাত বুঝে নিবা, 100% বুঝতে হবে। আমার দিকে তাকাও, হ্যাঁ।
কি লিখছি এটা? আয়তাকার অধিবৃত্ত, রেক্টেঙ্গুলার হাইপারাবোলা। ইংলিশ মাথায় রাখতে হবে না, আমার দিকে তাকাও। তাহলে এখানে মূল বিষয়টা কি? তাহলে চাপের সাথে ভি এর সম্পর্ক স্থাপন করছি না, যেটা আমরা বলছিলাম কি চাপ ভি এর চাপ আয়তনের ব্যস্তানুপাতিক না, অর্থাৎ আয়তনের মান যত বাড়বে চাপের মান কমবে না, আয়তনের মান যত বাড়বে চাপের মান কমবে, রিফাত, তাই তো? তো সূত্র কি ছিল, মেন ফর্মুলা কি ছিল বলো বলো, যেখানে লিখছে আবার তাকাও, কি ছিল? পি সমানুপাতিক 1/v, তা ছিল না? অর্থাৎ আয়তনের মান যত বাড়বে পি এর মান, প্রেসারের মান তত কমবে, সহজ কথা। ফাইন, তাহলে আয়তনের মান যত বাড়বে প্রেসারের মান তত কমবে। তাহলে আয়তনের মান যত বাড়বে, খেয়াল করে দেখো যে আয়তন যখন এই বরাবর ছিল, হ্যাঁ এই বরাবর ছিল, তখন প্রেসারের মান আমি এই বরাবর ধরতে পারি, সুন্দর করে ডক্টর আমার দিকে তাকায় থাকো, নাইস। এখন আসো যে আয়তনের মান আমি বাড়াবো, বাম থেকে ডান দিকে যাব, বাম থেকে ডান দিকে যাওয়া মানেই তো আয়তনের মান বৃদ্ধি পাও, রাইট? সো বাম থেকে যখন তুমি ডান দিকে যাচ্ছ, অর্থাৎ আয়তনের মান যত বৃদ্ধি পাবে, লাইক আমি একটু ডান দিকে গেলাম, তাহলে এই অবস্থায় যদি আসে, তাহলে এখানে চাপের মান কোনটা রিপ্রেজেন্ট করতেছে? এই ওই অক্ষ বরাবর এতটুকু, এর মানে কি চাপের মান নিচের দিকে নামছে না? নামছে। আমি যদি আয়তনের মান আরো কমাই, আরো সরি বাম থেকে ডান দিকে নিচ্ছি, মানে কি আয়তনের মান বাড়াচ্ছি, আয়তনের মান বাড়তেছে না, বাম থেকে ডান দিকে যাচ্ছি। তো আমি যদি এই অবস্থানের কথা চিন্তা করি, তার মানে কি তুমি যদি আয়তনের মান বাড়ায় যখন এই অবস্থানে আসছো, তখন তোমার চাপের মান এই অবস্থা বরাবর আসতেছে, অর্থাৎ চাপের মান নিচের দিকে নেমে গেছে, তাই না বিষয়টা? তুমি এভাবে আবার চিন্তা করো, কিভাবে চিন্তা করো? এই যে বললাম যে আয়তন যখন তুমি বাম থেকে ডান দিকে যাচ্ছ, আমার দিকে রিফাত, যখন তুমি এক্স অক্ষের বাম থেকে ডান দিকে যাচ্ছ, তখন আয়তনের মান কি বাড়তেছে? এই যে ভি, ভি এর মান বাড়তেছে, নাইস। তো চাপের মান কি কমতেছে না? চাপের মান কি নিচের দিকে নামতেছে? নিচের দিকে নামতেছে মানে কি? নিচের দিকে নামতেছে মানে চাপের মান কমতেছে, তাই না? ওয়াই অক্ষের কি নিচের দিকে নামতেছে, অর্থাৎ আয়তনের মান বাড়তেছে, বাম থেকে ডানের দিকে যাচ্ছ, ভি এর মান মানেই তো আয়তনের মান, ওকে? তো বাম থেকে ডান দিকে যাচ্ছ, আয়তনের মান বাড়তেছে এবং চাপের মান হ্রাস পাচ্ছে, কমতেছে, নিচে নামতেছে, ক্লিয়ার? এ পর্যন্ত বুঝছি। এই জায়গায় আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, এই যে আমরা হাইপারাবোলার অধিবৃত্তের যেই তুমি ডটা যেটা দেখতে পাচ্ছ, যেটা আমরা হাইপারাবোলার জন্য এরকম বিভিন্ন গ্রাফ তুমি রিপ্রেজেন্ট করছো, মূল বিষয়টা হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি টি এর মানটা, টি যে স্থির এটা নির্দেশ করে, টি কি তাপমাত্রা। তো বয়লের সূত্রে তাপমাত্রা স্থির, ওকে? সো তাপমাত্রা স্থির, নাইস। এই কথাগুলো জাস্ট একটু আমরা মাথায় রাখবো, ওকে? এবার আমরা চলে যাব পি ভার্সেস 1/v এর লেখচিত্রের ক্ষেত্রে, গ্রাফটা কেমন হবে? হ্যাঁ, গ্রাফ কেমন হবে খেয়াল করবা। তাহলে মূল কথা একটাই, ঘুরে ফিরে একটাই জিনিস, জাস্ট এক্স অক্ষ বরাবর বলতে তাকে আমার কি করবো আমরা, এটা এক্স ও এক্স প্রাইম, এটা অলওয়েজ ট্রু, আবার কি ওয়াই ও ওয়াই প্রাইম, তাই না? আবার যদি আমি এটার জন্য বলতাম, আগে কি আমরা এতটুকু ড্র করে ফেলতে পারি না? আমরা জানি কি গ্রাফ বলতে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এগুলো নিয়ে কোনো কনফিউশন নাই, ফাইন। এক্স অক্ষ হলেই সেটা, ওয়াই অক্ষ বলতে ডিরেক্ট বরাবর, তাই না? ফাইন। আর হরিজন্টাল যেটা বোঝানো হয় এটা হচ্ছে কি অনুভূমিক বরাবর এক্স রিপ্রেজেন্ট করে, এগুলো আমরা জানি, তাই না? এই অক্ষ বরাবর এক্স এবং এই অক্ষ বরাবর ওয়াই, ভালো কথা, রেসপন্স করবা, ওকে? ফাইন। এবার আসো পি সমানুপাতিক, ফাইন, পি ভার্সেস 1/v এর সম্পর্ক। যে সম্পর্কে আমরা স্থাপন করি না কেন, আমরা জাস্ট এখান থেকে যাব, এখান থেকে বলতে কোথা থেকে? যে সূত্রটা আমরা বয়লের সূত্র থেকে পাইছি, এটাই তো, যে পি ইজ ইকাল টু কে ইন্টু 1/v, তাই না? তাহলে জাস্ট এই জায়গায় আমি সেম জিনিস আবার লিখছি, আমার দিকে তাকায় থাকো, কি লিখছি? পি ইজ ইকাল টু কে ইন্টু 1/v লিখলাম, এ পর্যন্ত বুঝছি। এটা কোথা থেকে পাইছি এই জিনিসটা? বয়লের সূত্র থেকে, পি সমানুপাতিক 1/v, তাহলে পি ইজ ইকাল টু কে ইন্টু 1/v, আগের কথাই, ইফাত। তাহলে এই জিনিসটা আমি আবার লিখলাম, খেয়াল করে দেখো, এই জায়গায় কিন্তু একই কথা, কি কথা? যেটা আগে থাকবে, আমি বলছিলাম যেটা ভার্সেস যেটা, যেটা আগে থাকবে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দিব, ওয়াই অক্ষ বরাবর বসাবো, আর যেটা পরে থাকবে এটা আমরা এক্স অক্ষ বরাবর বসাবো, এই কথাটা জাস্ট একটু মাথায় রাখবো, ওকে? তাহলে আমি কি ড্র করতেছি বলো? চাপ ভার্সেস 1/v এর গ্রাফ। তাহলে চাপ যেটা প্রথমে, মানে সোজা কথা যেটা ভার্সেস যেটা, যেটা প্রথমে থাকবে এই অক্ষ বরাবর, এটা হবে কি ওয়াই অক্ষ বরাবর, যেটা প্রথমে থাকবে সেটা হবে ওয়াই অক্ষ বরাবর, কোনটা প্রথমে আছে? পি, তাই না? তাহলে পি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এবার আসো 1/v, এটা এক্স অক্ষ বরাবর হবে, রাইট? তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/v এর জন্য এক্স অক্ষ বরাবর বোঝাইছি, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, নাইস। এবার আমার দিকে তাকায় থাকো, এবার আসো পি, পি এর জন্য কোন অক্ষ বরাবর ধরছিলাম? ওয়াই অক্ষ বরাবর, রিফাত। তো পি এর জন্য কি ওয়াই অক্ষ বরাবর ধরছিলাম, তাহলে পি এর প্লেসে কি আমি ওয়াই বসাবো, বসাই দিলাম, নাইস। এ পর্যন্ত আনক্লিয়ার কিছু নাই, ফাইন। একটু আমার দিকে তাকায় থাকো, কে এর জায়গায় কে থাকলো, নাইস। সো 1/, এবার আসো ভি, এবার আসো ভি, আমি কি ভি বলতে কি এখানে কিছু আছে? নাই। আমরা কি সরাসরি, একটু আমার দিকে তাকায় থাকো তো, আমরা কি সরাসরি 1/v মানেই তো এক্স বুঝাইছি, 1/v বলতেই তো আমরা এক্স বুঝাইছি, তাই না বিষয়টা? তাহলে এক্স অক্ষ বরাবর 1/v বোঝাইছি, দ্যাট মিন্স এই যেখানে 1/v আছে এর পরিবর্তে কি সরাসরি আমি এক্স বসাতে পারি না? পারি, আমি তো আগেই বলে রাখছি। কি বলছি বলো? যার সাপেক্ষে যেটা, সোজা কথা, যেটা পরে থাকে এটাকে আমি এক্স অক্ষ বরাবর বসাইছি, মানে 1/v কেই তো এক্স অক্ষ বরাবর বসাইছি, অর্থাৎ 1/v এ কমপ্লিটলি সার্কেলের মধ্যে যতটুকু আছে 1/v এর জন্য সরাসরি এক্স বসাই দিছি, নাইস, ডান। তাহলে y ইজ ইকুয়াল টু কে এক্স, যদি এটা হয় তাহলে একটু খেয়াল করে দেখো, এইরকম কিছু তোমরা ফর্মুলা পড়ছো কিনা, পড়ছো? y ইজ ইকুয়াল টু mx, y ইজ ইকুয়াল টু kx, এগুলোকে মূল বিন্দুগামী সরলরেখা বলছিলাম, ফাইন। এটা তোমরা মনে করে দেখো, হায়ার ম্যাথে যাদের হায়ার ম্যাথ আছে, ফিজিক্সে বিভিন্ন জায়গায় পাইছো, y ইজ ইকুয়াল টু mx বা y ইজ ইকুয়াল টু kx, এটাকে মূল বিন্দুগামী সরলরেখা বলে। মূল বিন্দুগামী সরলরেখাকে আছে, এই জায়গায় কথাটা একটু লিখে দিচ্ছি আগে, কি বলছি বলো? মূল বিন্দুগামী সরলরেখা,
দেখছো আমাদের ম্যাথমেটিক্স কত জায়গায় ফিজিক্সে কাজে লাগছে, মূল বিন্দুগামী। এর আগে যে গত ক্লাসেই তো আমরা দেখাইছিলাম একটা ক্যালকুলাস ইউজ করতে হয়েছে, তাই না? তো বিভিন্ন জায়গায় লাগবে, বিভিন্ন জায়গায় লাগবে, বাট একদম বেসিক লেভেলের কথাবার্তাই লাগবে, একদম হাই থটেড হায়ার ম্যাথ লাগবে না। ফাইন। মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী সরল রেখা বলছি, রাইট? মূল বিন্দুগামী সরল রেখা। সো এই কথাটা জাস্ট একটা মাথায় রাখবো, ওয়াই ইজিক্যাল টু এম এক্স হলে বা ওয়াই ইজিক্যাল টু কে এক্স হলে মূল বিন্দুগামী সরল রেখা হয়, তাহলে বিষয়টা কিরকম হয় ফারজানা? তাহলে দেখো মূল বিন্দুগামী যদি সরল রেখা হয় তাহলে কি এই অক্ষ বরাবর হতো না? মূল বিন্দুগামী মানে কি মূল বিন্দু থেকে শুরু হবে। নাইস। যদি তাই হয় বিষয়টা একটু বুঝে নিবা রিফাত আমার দিকে। দেখো এটাকে আমি মূল বিন্দু বলছি, রাইট? এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দুতে সবকিছু কি হয়, জিরো জিরো হবে না? এটা আমরা জানি। এটা যাই হোক না কেন, এটা বললাম বুঝলাম যে এটা পি রিপ্রেজেন্ট করছে এক্স অক্ষ বরাবর ওয়ান বাই ভি। যাই হোক না কেন মূল বিন্দু মানেই জিরো জিরো। ফাইন। এখন এখানে জিরো জিরো বলতে কি বোঝাচ্ছি, যখন চাপের মান জিরো তখন আয়তনের মান ওয়ান বাই ভি, ওয়ান বাই ভি এর মানও জিরো, তাই না বিষয়টা? মূল বিন্দু মানে তো মূল বিন্দু মানে জিরো জিরো, সবকিছু জিরো। নাইস। তাহলে ওয়ান বাই ভিও তুমি বলতেছো কি বললা, ওয়ান বাই ভিও যদি জিরো হয়, ওয়ান বাই ভিও যদি জিরো হয় আসলে এটা জিরো হওয়া পসিবল কিনা জাস্ট এটা আমরা একটু দেখবো, খেয়াল করো। ওয়ান বাই ভি ইজিক্যাল টু জিরো হয় তাহলে ভি ইজিক্যাল টু কত হবে, জিরো বাই ওয়ান হবে না? আর জিরো বাই ওয়ানকে কি বলে, ইনফিনিটি বলে না? কি লিখছি আমি, ওয়ান বাই ভি। এই যে তোমরাই দেখো জিরো জিরো মানে কি, পিও জিরো, ওয়ান বাই ভি এর মানও জিরো। তাহলে আমি ওয়ান বাই ভি ইজিক্যাল টু জিরো লিখতে পারি, পারি। জাস্ট আমি ওয়ান বাই ভি নিয়ে দেখাচ্ছি আর কি, বিষয়টা কি দেখাচ্ছি, ওয়ান বাই ভি ইজিক্যাল টু জিরো, যেহেতু মূল বিন্দু থেকে স্টার্ট করছি। নাইস। তাহলে ওয়ান বাই ভি ইজিক্যাল টু যদি জিরো হয় তাহলে ভি ইজিক্যাল টু কত হবে, জিরোটা উপরে চলে যাবে, ওয়ানটা নিচে আসবে, তাহলে জিরো বাই ওয়ান। জিরো বাই ওয়ান এটা কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত না, ইনফিনিটিভ, রাইট? তাহলে এই যে এই অসংজ্ঞায়িত বা অসম্ভব যে মানটা, এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই জিরো থেকে সরাসরি স্ট্রেট লাইনটা হবে না। সহজ কথা যদি বলি, এই যে তোমরা বললা অসম্ভব, রাইট? এই যে অসম্ভব বা অসংজ্ঞায়িত বোঝানোর জন্য প্রথমত এই অংশটুকু একটু ডট ডট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে, তারপর জাস্ট তোমরা বল্ট রেখা ড্র করে দেবা, রাইট? তাহলে এই অংশটুকু একটু ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে বলতে ডট ডট দ্বারা অসম্ভব অংশটা রিপ্রেজেন্ট করা হয়। ফাইন। কেন বলছি, কারণ আয়তনের মানটা বুঝো, আয়তনের মানটা কি অসীম, অসীম হওয়া সম্ভব। অসীম বলতে কি বোঝায়, যে ইনফিনিটি বলছিলাম না, জিরো বাই ওয়ান। তো আয়তনের মানটা ভি এর মানটা, এই যে বলছি জিরো বাই ওয়ান মানে কি ইনফিনিটি, আয়তনের মান কি অসীম হওয়া সম্ভব? কোন একটা গ্যাস পাত্রের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে ভি এর মানটা, আবার বলছি, ভি এর মানটা অসীম হইতে গেলে একটা গ্যাস পাত্রের আয়তন অসীম হইতে হবে না? কারণ কোন পাত্রের মধ্যে তুমি গ্যাসটা রাখবে ওইটাই তো আয়তন। গ্যাস পাত্রে গ্যাসের আয়তন বলতে কি, গ্যাস পাত্রের আয়তনই তো অ্যাকচুয়ালি বোঝায়। কারণ কি পুরো গ্যাসটা তো এই পাত্রে পুরো আয়তনটা দখল করে নেয়, জানি এই কথাগুলো আমরা। এর মানে হচ্ছে গ্যাসের আয়তন ভি এর আয়তন, ভি ফর আয়তন, রাইট, ভলিউম। এখন এই আয়তন অসীম হইতে হলে গ্যাস পাত্রের আয়তন অসীম হইতে হবে, বাট এই অসীম হওয়া পসিবল না। দ্যাট মিনস এই অসম্ভব অংশটা রিপ্রেজেন্ট করার জন্য জাস্ট ডট ডট দেওয়া হয়েছে। এই পর্যন্তই, কিচ্ছু করে নেই আমি। জাস্ট আমি প্রথমে কি করছি, পি ইজিক্যাল কে ইনটু ওয়ান বাই ভি, যেটা হচ্ছে বয়েলের সূত্র সরাসরি ফারজানা। তারপর কি করছি আমি, পি অক্ষ বরাবর, পি কোন অক্ষ বরাবর ধরছো, ওয়াই অক্ষ বরাবর, এই জন্য পি এর জায়গায় ওয়াই বসাই দিছি, ডান। কে এর জায়গায় কি আছে, ওয়ান বাই ভি এর জন্য কি ধরছিলে, এক্স অক্ষ বরাবর ওয়ান বাই ভি ধরছো, তাই না? ওয়ান বাই ভি কি এক্স অক্ষ বরাবর ধরছো না, ধরছো, এই জন্য কি ওয়ান বাই ভি এর পরিবর্তে সরাসরি এক্স বসাই দিছি। তাহলে ওয়াই ইজিক্যাল টু কে এক্স, এই জিনিসটাই হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা ড্র করে দিলাম, ভালো কথা। কিন্তু আমি কি বললাম যে এতটুকু তুমি বোল্ড করতে পারবা না, কেন পারবা না? কারণ ওয়ান বাই ভি সমান যদি জিরো হয় তাহলে ভি এর মানটা অসীম হয়ে যায়। আর অসীম কোন একটা পাত্রের আয়তন বা আয়তন কখনো অসীম হইতে পারে না। দ্যাট মিনস এতটুকু অসম্ভব অংশটা বা অসংজ্ঞায়িত অংশটা ডট ডট দ্বারা রেখে দিতে হবে, ফাঁকা রেখে দিতে হবে। ফাইন, ডান। এবার আসো তাহলে এটার জন্য যদি আমি ড্র করি কি হবে, ঠিক আছে? তাহলে এতটুকু আমরা বুঝলাম, ভালো কথা। তাহলে এবার আসো ভি ভার্সেস ওয়ান বাই পি। এখন বলতে পারো স্যার গ্রাফ নিয়ে এত টাইম নিচ্ছেন কেন? না, এর থেকে তোমার বয়েল সূত্র বুঝতে গেলে গ্রাফটা ইম্পর্টেন্ট। ওকে, সো গ্রাফ রিলেটেড একটা কোশ্চেন তুমি ধরে রাখো, আসবে সিকিউ এমসিকিউ যে কোনো জায়গায় আসুক, সিকিউতে আসে। ফাইন, বুঝে নিও, রেডি? তাহলে এইবার আসলে আমি কোথায় যাবো, ক্লিয়ার হয়ে, হ্যাঁ? তো ওয়াই ইজ ইকাল টু কে এক্স বুঝলাম, এটা কি মূল বিন্দুকে আমি সরলরেখা বলছিলাম। এবার আসো এটার জন্য যে কোনো তুমি গ্রাফে যাও না কেন, আমি ঘুরে ফিরে একই কথা বলতেছি, তাকে থাকো, ঘুরে ফিরে একই কথা বলতেছি। সাকিব কি বলছে আসিফ, প্রথমে যেটা থাকবে এটাকে আমি ওয়াই অক্ষ রিপ্রেজেন্ট করব, পরে যেটা থাকবে এটাকে এক্স অক্ষ রিপ্রেজেন্ট করবো। এটা ফিজিক্স কেমিস্ট্রি যে জায়গায় যাও যেখানে যেটা পাও, আজকে এই কথাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। প্রথমে যেটা থাকবে, যেটা ভার্সেস যেটা, কি ভার্সেস, ভি ভার্সেস ওয়ান বাই পি। তাহলে প্রথমে যেটা থাকবে এটা ওয়াই অক্ষ বরাবর বসাই দিব, কি বসাই দিব, ওয়াই অক্ষ বরাবর ভি। আবার বলো, এক্স অক্ষ বরাবর রেখা কি বসাবো, এক্স অক্ষ বরাবর কি বসাবো, ওয়ান বাই পি বসাই দিব। আচ্ছা এতটুকু বুঝছি তো, এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই, সবাই বুঝছি আমরা। ফাইন। এবার আমি মূল সমীকরণে চলে যাবো। মূল সমীকরণ আমি কি শিখাচ্ছি, বয়েলের সূত্রের গ্রাফ, রাইট? তাহলে বয়েলের সূত্রটা লিখতে হবে। বয়েলের সূত্রটা কি পাইছিলা, কি পাইছিলা বলো, পি ইজ ইকাল টু কে ইনটু ওয়ান বাই ভি, ঠিক আছে? যে পি সমানুপাতিক ভি, রাইট? পি ইজ ইকাল টু কে ইনটু ওয়ান বাই ভি। নাইস। তাহলে এইবার চলে আসো পি এর জন্য। পি এর জন্য একটু খেয়াল করে দেখো, এই জায়গায় তো স্যার পি নাই, ওয়ান বাই পি আছে, তাহলে ঝামেলা হয়ে গেল না? এর আগে তো কি ছিল বলো, পি এর জায়গায় পি ছিল, এই জন্য পি এর জায়গায় সরাসরি আমি ওয়াই বসাই দিয়েছি, ওয়াই বলতে পি এর জায়গায় ওয়াই বসাই দিছিলাম, তাই না? কিন্তু এবার তো ওয়ান বাই পি আছে, পি তো আমি গ্রাফের মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না, ভি আছে আর ওয়ান বাই পি আছে। কিন্তু আমাদের মূল সূত্র, মূল সমীকরণটা এমনটা হইতে হবে, বয়লের সূত্র যেহেতু এটা, তাই না? তাহলে পি যদি আমি নিয়ে আসতে চাই তাহলে এই কাজটা আমি করতে পারি না, একটা আমার দিকে তাকাতো। আমি যদি এরকম করি, এরকম যদি ঘটনাটা করি, ওয়ান ডিভাইডেড বাই কি লিখছি রিফাত, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই পি,
এটা দ্বারা কি পি বোঝায় না? আমি যদি উল্টাই দিই 1/1 ইন্টু পি বাই 1, এর মানে কি পি হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো শিওর 100%? কি বলছি আমি? 1/1/পি যদি করি, এটা ঘুরে ফিরে কত আসবে? পি আসবে। এটাও বুঝে দিতে হবে। দেখো ইন্টু কি হবে? এটা উল্টাই যাবে, তাহলে কত আসলো? পি আসলো না? বুঝছো শিওর তো? ফাইন। তাহলে 1 এর নিচে কিছু না, একটা 1 ধরছি, ইনটু পি টা উপরে যাবে, 1 নিচে আসবে। তাহলে কি দাঁড়ালো? পি তো উপরে আছে, লবে আছে, মানে পি থাকলো, রাইট? সো এটা আমি করতে পারি। এর মানে আমি যদি বলি যে আসিফ ইজিক্যাল টু 1/1/আসিফ, এর মানে আসিফ হবে। ওকে, আমি কি বলছিলাম? 1/1/আসিফ ইজিক্যাল টু কি? আসিফ হবে। শিওর হবে তো? শিওর? তাহলে 1/1 আসিফ উপরে উঠে যাবে, তাহলে আসিফ হয়ে যাবে। ফাইন। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। ফাইন, এগুলো জেনারেল কনসেপ্ট, তারপরেও অনেক সময় মাথায় থাকে না, ইটস ট্রু। ফাইন। সো এবার আসো কি, পি এর জায়গায় এটা বসাইছি, বসাইতে পারি। এবার আসো আমার সামনের দিকে আগাই। পি এর জায়গায় কি সুন্দর করে বসাই দিলাম, এটা কি পাইছি? 1/ভি। এবার আসো 1/ভি, আমার দিকে তাকায় থাকো। 1/ভি কি কোথাও আছে? 1/ভি কোথাও নাই। বাট এই জায়গায় আমি যে কাজটা করবো, কি করতে পারি বলো তো আমি? কি, আচ্ছা ফাইন, 1 এর জায়গায় 1 রেখে দিলাম। বুঝো বুঝো সবাই? 1 এর জায়গায় 1 রাখলাম, কে এর জায়গায় কি আছে? 1 এর জায়গায় 1 আছে, নাইস। এবার ভি এর জায়গায় কি বসাই দেবো? ওয়াই বসাই দেবো, নাইস। এবার আমার দিকে তাকা, আমি ঘটনা কি করতে পারি? এবার আমি কি লিখতে পারি? আচ্ছা আমাকে, আমার দিকে তাকাও, হয়ে গেছে কিন্তু কাজ। তোমরা এখন নিজেরাই বুঝবা, নিজেরাই বুঝবে, একটু তাকাও। আচ্ছা একটু ছোট করে লিখছি আবার। কি লিখছিলাম এটা? আমার দিকে তাকায় থাকো। 1/পি, রাইট? ফাইন। খেয়াল করে দেখো, হয়ে গেছে। সো কি লিখছি? 1 এর জায়গায় 1 লিখলাম, বুঝছো? 1 এর জায়গায় 1 লিখছি। এটা এটা কি লিখছি? 1/পি না? 1/পি তো? ফাইন। তাহলে 1/পি মানে কি? এক্স অক্ষ। 1/পি যে এতটুকুর জন্য কি লিখবো? এতটুকু মানে কি? এতটুকুর জন্য কি এক্স লিখবো? শিওর? এরপর এ পর্যন্ত বুঝছি। 1 এর জায়গায় যে উপরে লবের 1টা আছে, আছে, নাইস, আছে। এবার 1/পি এর জন্য কি লিখবো বললাম? এক্স লিখবো, লিখলাম। এবার কে এর জায়গায় কে থাকলো? 1/ওয়াই এর জায়গায় 1/ওয়াই থাকলো। ফাইন। তাহলে এবার যদি আমাকে আর গুণ করে দিই, তাহলে কে ইজ ইকাল টু, কে ইজ ইকাল টু কি হবে বলো তো আমাকে? কে ইজ ইকাল টু, আচ্ছা ওয়াই ইজ ইকাল টু কে এক্স হবে, তাই না? ওয়াই ইজ ইকাল টু কে এক্স হবে, তাই না? হবে তো? হবে না? সেমই হচ্ছে, আগের মতোই হচ্ছে, তাই না বিষয়টা? ফাইন। তাহলে দেখো আমি একটু সংক্ষেপে লিখতেছি, আমার দিকে তাকায় থাকো। আমি কি বলবো? তাহলে ওয়াইটা, কেটা কোথায় আছে? লবে আছে না? তাহলে ওয়াই ইজ ইকাল টু কে এর সাথে আর গুণ করলে কে এর সাথে এক্স গুণ হয়ে যাবে। ফাইন। তাহলে ওয়াই ইজ ইকাল টু কে এক্স, ওয়াই ইজ ইকাল টু কে এক্স। তাহলে কি আগের মতো ঘটনা করতেছে না? ওয়াই ইজ ইকাল টু কে এক্স, যা মূল বিন্দুগামী সরলরেখা হবে। ফাইন। যা মূল বিন্দুগামী সরলরেখা, ভাষা লিখলাম না। বাট এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে স্যার আপনি তো বললেন এর আগের বার মূল বিন্দুগামী সরলরেখা, পরে আবার এতটুকু মুছে দিয়েছেন, এখানে কি মুছতে হবে? ক্লিয়ার হয় বিষয়টা? কি লিখছি আমি? ওয়াই ইজ ইকাল টু কে এক্স, এই পর্যন্ত আবার বুঝছি। ফাইন। আর ওয়াই ইজ ইকাল টু কে এক্স হয়েছে মানেই এটা কোন সমীকরণ বা কোন গ্রাফ রিপ্রেজেন্ট করে? মূলবিন্দুগামী সরলরেখা। এই কথাগুলো জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? ফাইন। সো ওয়াই ইজ ইকাল টু কে এক্স হলে মূলবিন্দুগামী সরলরেখা মিলে গেছে, তাহলে মূলবিন্দুগামী সরলরেখা এমনটা হওয়া উচিত। কিন্তু এই জায়গায় কি আমি এখান থেকে স্টার্ট করবো কিনা, এটাই ফ্যাক্ট। এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে দেখো এই পয়েন্টে, অর্থাৎ মূলবিন্দু, অর্থাৎ এই পয়েন্টে সবকিছুই জিরো, অর্থাৎ ভি এর মানও জিরো, 1/পি এর মানও জিরো, রাইট? ভি এর মানও জিরো, 1/পি এর মানও জিরো। এবার আসো এখানে আমি যদি বলি তোমাকে, কি বলি? তুমি যেমনি ইচ্ছা সেমনি দেখাইতে পারো। কি দেখাইতে পারো? একটু আমার দিকে তাকাই থাকো, বুঝতে পারবা। আচ্ছা ফাইন, তুমি বললা ভি এর মান জিরো, হ্যাঁ আয়তনের মান ধরলাম একদম প্রথমে সংকুচিত অবস্থায় আছে, মিনিমাইজ অবস্থায় আছে, ভি এর মান জিরো হওয়া পসিবল, ফাইন। এখন আমি কথা 1/পি, 1/পি এর মান, 1/পি এর মান যদি জিরো বসাই, ঘটনা কি দাঁড়ায়? একটু আমার দিকে তাকাই থাকো। 1/পি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, বুঝো, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে? পি ইজ ইকুয়াল টু কত হবে? 0/1 হবে না? 0/1 মানে কি? অসংজ্ঞায়িত হচ্ছে না? অসম্ভব, তাই না? অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তো চাপের মানটা ইনফিনিটি, ইনফিনিটি চাপ দিয়ে অ্যাকচুয়ালি পসিবল হয় না। ওকে, মানে চাপের মানটা অসীম হওয়া, অসীম হওয়া পসিবল হবে না কোনো কিছুই। তাহলে এই যে চাপের মানটা অসীম হওয়া যেহেতু পসিবল হবে না, দ্যাট মিন্স আগের ঘটনাই ঘটবে। যেহেতু এটা অসম্ভব, অসম্ভব অংশটা রিপ্রেজেন্ট করার জন্য জাস্ট আমরা ডট ডট দিয়ে এই পর্যন্ত ডট ডট দিলাম, তারপর থেকে বড় লাইন দিব, সেম টু সেম এটা। ওকে, জাস্ট গ্রাফটা কি সেম হচ্ছে না? তাহলে দেখো পি ভার্সেস 1/ভি, যেরকম গ্রাফটা আমরা লিখতাম ভি ভার্সেস 1/পি, গ্রাফটা কিন্তু আলটিমেটলি একই রকম হচ্ছে, তাই না? বিষয়টা জাস্ট এটা মাথায় রাখতেই হবে, বিভিন্নভাবে কোশ্চেন আসবে। এই জায়গায় দেখো আরেকটা বিষয় আমি রিপ্রেজেন্ট করি, শেষ করে দেবো কথাটা। দেখো আমি এটাকে মূলবিন্দুগামী সরলরেখা ড্র করতে, ভালো কথা। দেখো বয়েলের সূত্রে প্রথমে লিখে দিয়েছিলাম তাপমাত্রা স্থির, রাইট? সো বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির। এখন আমি যদি তোমাকে বলি যে এই অবস্থায় তাপমাত্রা যদি ধরলাম 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই অবস্থায় তাপমাত্রা কত হবে? সেম হবে। তাপমাত্রা যেহেতু স্থির, এটা যেহেতু কার সূত্র বলো? কার গ্রাফ? বয়েলের গ্রাফ। আর বয়েলের সূত্রে রিপ্রেজেন্টেশন যেহেতু করে এই গ্রাফটা, দ্যাটস ওয়াই প্রত্যেকটা অবস্থানে তাপমাত্রা স্থির, সেম একই। ওকে, 25 ডিগ্রি সব জায়গায় হবে। ফাইন, এই কথাটা জাস্ট একটু মাথায় রাখবো। ওকে, সো এগুলো কিন্তু তুলবা, তুলবা, তোরা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিন্তু যেহেতু রেকর্ডেড থাকতেছে বা বইও আছে, ফাইন বইও আছে, কিন্তু এখন কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা না আমি বলবো তুমি 100% ক্লিয়ার হয়ে গেছো। বাট তুললে তুলতে পারো, বাট এটা তুলতে অনেক টাইম লাগবে। এই জন্য আমি যেটা বলবো জাস্ট যে কাজটা করবা, এত কিছু কাহিনী করার কোনো প্রয়োজন নাই। কেমন কোথা থেকে আসছে, হ্যাঁ, জাস্ট এক্স আর ওয়াই ড্র করা, এই যে হাইপারবোলা, তারপর কি বলছিলাম আমি? মূলবিন্দুকে আমি সরলরেখা ভেবে মেরে দেবো। ফাইন, জাস্ট চিত্র আমি বুঝাতে পারছি কি বলছি? জাস্ট তুমি চিত্রটা এক্স আর ওয়াই অক্ষ বরাবর সরাসরি মেরে দাও, যেন অ্যাটলিস্ট বুঝতে পারো।
একটু ঝটপট, যদি তোলার মনে চাই তোলো, তাছাড়া কিন্তু আমি মুছে দেবো তাড়াতাড়ি। হ্যাঁ, রেডি রেডি আসিফ, ওকে। স্যার অ্যাপ্লিকেশনের ওই নিয়মটা কি আপনি লিখছিলেন নাকি ম্যাম? ওটা আমার হাতে লেখা, রাইট, আমার লেখা। আপনি দিন আগে দিতেন। ও আচ্ছা, ফেসবুকে দেখছো, ফেসবুক পেজে। আর 2 দিন আগে, যাই হোক, সামনে তো পরীক্ষা আছে। ওকে, তাহলে ফাইন ফাইন, ওকে। এবার আরেকটা গ্রাফ আমি দেখাবো। হ্যাঁ, আরেকটা গ্রাফ দেখাতে হবে। আমি প্রথম দিক থেকে প্রথমটা মুছে দিলাম। নাইস। হ্যাঁ, আরেকটা গ্রাফ দেখাবো, সেটা হচ্ছে, বলো নাফসি। আচ্ছা ফাইন, আমি তো তোমাকে ছবি দিয়ে দিবনি। ফাইন, এই যে যারা তুলছে, এই যে এটা থাকবে, ভিডিও থাকবে, রেকর্ড হচ্ছে। ফাইন, একটু আমার দিকে তাকাই থাকো। ভিডিও আপলোড দিব আজকে রাতে ইউটিউব চ্যানেলে দিয়ে, ইউটিউবে দেওয়ার পর তোমাদের লিঙ্কটা দিয়ে দিবনি, ওকে। আর ফেসবুক পেজেও দেই, বাট ফেসবুক পেজে আপলোডেড হতে অনেক টাইম লাগে, অনেক লং ডিউরেশন হলে ঝামেলা হয়। আর তোমার ফোনেই তো থাকবে। ফোন চালাচ্ছেন, যে ভালোভাবে বোঝা যাও। এখন আসলে কথা হচ্ছে কি, এখন যদি ক্লিয়ার কাট বুঝো তাহলে আর রেকর্ডেড ভিডিও দেখার প্রয়োজন হয় না। বাট মাঝে মধ্যে যে টপিকটা একটু আনইজি মনে হচ্ছে, কোথায় কি বলছিলাম, কথাগুলো একটা ক্যাচ করার জন্য দেখার প্রয়োজন হতে পারে, দ্যাটস ইট। তাকাও, এখন আমি যেটা করবো, আমার দিকে তাকায় থাকো। পিভি ভার্সেস ভি, কি বলছি আমি? পিভি ভার্সেস ভি এর লেখচিত্র ড্র করবো, ওকে। তো এবার আমি কি শিখাচ্ছি রিফাত, আমার দিকে। পিভি ভার্সেস ভি এর লেখচিত্র, এটা কেমন হবে? দেখো, আমার দিকে তাকায় থাকবা। তাহলে অলওয়েজ আমরা কি কাজ করবো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। নাইস, এক্স আর ওয়াই অক্ষ ড্র করলাম। এ পর্যন্ত বলছি সাকিব, এক্স আর ওয়াই অক্ষ ড্র করলাম। অলওয়েজ কি হরিজন্টাল কি এক্স অক্ষ, ইরেক্ট বরাবর ওয়াই অক্ষ, এগুলো আমি জানি। নাইস, আমার দিকে হাসিব। তাহলে দেখো, এই জায়গায় আমি বলছিলাম প্রথমে যেটা, যেটা ভার্সেস যেটা, আসিফ, সাকিব, যেটা ভার্সেস যেটা, প্রথমটাকে আমি কি বলবো, ওয়াই অক্ষ বরাবর ধরবো। আর পরেরটাকে, যেটা ভার্সেস যেটা মানে পরেরটাকে কোন অক্ষ বরাবর বসাবো? এক্স অক্ষ বরাবর বসাবো, রাইট। তাহলে প্রথমটা ওয়াই অক্ষ বরাবর বসাবো, পরেরটা এক্স অক্ষ বরাবর বসাবো। একই কথা বলতেছি কিন্তু রেখাত। তাহলে দেখো, আমি কি ড্র করতেছি, পিভি ভার্সেস ভি এর লেখচিত্র ড্র করতেছি, রাইট। পিভি ভার্সেস ভি এর লেখচিত্র ড্র করতেছি, ফাইন। সো একটা কাজ করি, চলো আগে একটা কাজ করি, পিভি ভার্সেস পি করি, ভিটা পরে করি, তাহলে সহজ হবে। কেমনে হবে খেয়াল করো। পিভি ভার্সেস পি যদি হয়, তাহলে তোমরাই কিন্তু বললা কি পিভিটাকে স্থাপন করবা ওয়াই অক্ষ বরাবর, লিখলাম। এবার পিটাকে, চাপকে স্থাপন করবে এক্স অক্ষ বরাবর, লিখলাম। এ পর্যন্ত বুঝছি, ফাইন। এবার আসো, কনসেপ্টটা কেমন দাঁড়াবে। কনসেপ্টটা ঘুরে ফিরে সেম, যেমনে প্রত্যেকটা আমরা নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি? পি ইজ ইকাল টু কে ইন্টু ওয়ান বাই ভি, রাইট। জাস্ট এই জিনিসটা আবার এখানে লিখবো, কি লিখবো? পি ইজ ইকাল টু কে ইন্টু ওয়ান বাই ভি। এটা কার সূত্র? বয়েলের সূত্র। বুঝতেছে কিন্তু, মনোযোগ দিও। এবার আসো, পি এর জায়গায় একটু আমার দিকে তাকাই থাকো। পি এর জায়গায় কি এক্স অক্ষ বরাবর এক্স লিখলাম। কে এর জায়গায় কে থাকলো। এবার আসো, ওয়ান বাই ভি আছে, ঝামেলা হয়ে গেল না? ঝামেলা হয়ে গেল, তাই না? তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি, দেখো, এখানে এখানে কিন্তু আসলে আমাদের এত ঝামেলার কোনো প্রয়োজন ছিল না। কি করতে পারতাম? আচ্ছা, একটু আমার দিকে তাকায় থাকো। আমি যদি ওয়ান বাই ভি, আগের কাহিনী কিন্তু করছি, আমি তো কিছু করি নাই। আচ্ছা ফাইন, আমি যদি এখানে ভিটাকে, বুঝো, আমি ভি এর জায়গায়, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। আমি যদি চাই এই জায়গায় এত কাহিনী না করে, আমার দিকে তাকায় থাকো, হয়ে গেছে, কাজ শেষ। আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারতাম। কিভাবে লিখতে পারতাম? আমি একটু বুঝাই দিচ্ছি, বিষয়টা মুছিয়ে দিই, তাছাড়া তুমি কনফিউজ হয়ে যাবা। পি ভিজিক্যাল টু কি লিখছি বলো তো? এখান থেকে তাকাও আমার দিকে। পি ইজিক্যাল টু কি, কে ইন্টু ওয়ান বাই ভি, এতটুকু বুঝছি। এবার যদি আমি আড়াআড়ি গুণ করে দেখি হবে। আড়াআড়ি গুণ বলতে কি বোঝাচ্ছে? কে ইজিক্যাল টু পিভি না? কে ইজিক্যাল টু পিভি। নাইস, তাহলে কে ইজিক্যাল টু কি, কে ইজ জায়গায় কে থাকলে ভালো কথা। এবার আসো, কে ইজিক্যাল টু যদি পিভি হয়, এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? এখানে আমরা কোনো কাহিনী করব না। এখানে পি, কি বললাম আমি? কে ইজিক্যাল টু পিভি, ফাইন, ভালো কথা। যদি এমনটা হয়ে থাকে, কোনো সমস্যা নেই, কে ইজিক্যাল টু পিভি, তাহলে এটাকে আমরা বলতে পারি পিভি এর জন্য, আমার দিকে তাকায় থাকো, কে এর জায়গায় কে থাকলো, হ্যাঁ, কি লিখলাম আমি? কে এর জায়গায় কে থাকলো, পিভি এর জন্য আমি কি বসাবো? ওয়াই বসাবো। যদি ওয়াই ইজিক্যাল টু কে হয়, এরকম কোন সমীকরণ হয়, তাহলে কার ওয়াই ইজিক্যাল টু কি, কি ইজিক্যাল টু কি, আবার বলছি, কে ইজিক্যাল টু ওয়াই, কি ওয়াই মানে হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর হবে। সোজা কথা যদি বলি, এক্স অক্ষের সমান্তরাল লেখা হবে।
স্যার এটা কেমনে ড্র করছেন, কেমনে বুঝলেন, একটু ক্লিয়ার করি। এখন খেয়াল করো যে পি এর মানটা যত বৃদ্ধি পাবে সেম ওয়েতে ভি এর মানটাও বৃদ্ধি পাবে। কেন? আমরা সূত্রটা কি পড়ছিলাম বলো তো আমাকে, একটু সূত্র পড়ছিলাম, আমার দিকে তাকায় থাকো, যে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু পি টু ভি টু, সূত্র পড়ছিলাম, লিখে দিয়েছিলাম আজকে। এর মানে যদি তোমার আমার দিকে বলছে যদি চাপের মানটা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আয়তনের মান চেঞ্জ হয়ে যাবে না, তাই না? আবার বলছি এমনটা, আমার দিকে তাকাও, যদি চাপের মান, সহজ কথা, তুমি যদি চাপের মান বাড়াই, যে চাপের মান যদি বাড়াইছে, চাপ বাড়াইছে আয়তন কমবে, তাই না? চাপ বাড়াইলে আয়তন কমবে, অবশ্যই আয়তন কমবে, যে কোনো কিছু ক্ষেত্রে বলো না কেন। নাইস। যদি চাপ বাড়াইলে যদি আয়তন কমে, বিষয়টা যদি আমি এভাবে বলি, চাপের মান বাড়াইছো, আয়তনের মান একটু চেঞ্জ হবে, আয়তনের মান এমন ভাবে চেঞ্জ হবে যেন পি ভি এর মানটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ পি ভি এর মানটা পি ওয়ান ভি ওয়ান এর যে মান হবে পি টু ভি টু এর মান তাই হবে। একটু খোলাসা করি, যেমন ধরো আমি বললাম যে চাপের মানটা তুমি এই অক্ষ বরাবর বাড়াচ্ছ, ভালো কথা। এখন পি ভি এর মানটা একইভাবে বৃদ্ধি পাচ্ছে, কেমনে বৃদ্ধি পাচ্ছে? আমি যদি ধরতাম যে চাপের মানটা আমি ধরলাম কত, আচ্ছা আমি জাস্ট সরাসরি গুণ করে দেই, পি ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু চাপের মানটা আমি ধরলাম 10, বুঝছো, 10 প্যাসকেল, প্যাসকেল অ্যাটমসফিয়ার যাই বলো, চাপের মানটা কত 10, এখন আয়তনের মান ধরলাম আমি 5, তাহলে কত হলো 50, ফাইন। আবার আমি যদি বলতি যে এখানে এখানে এটা বোঝানোর জন্য যদি আমি পি টু ভি টু ইজ ইকাল টু লিখি, আমার দিকে তাকায় থাকো, সো পি টু বলতে আমি ধরলাম যে চাপের মান তুমি কত করছো, চাপের মান দিলাম আমি 5, ওকে। এখন আয়তনের মান ধরো হয়ে গেছে 10, ওকে, তাহলে কত হলো, 5 দুগুণে 10 হলো না? অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান এর মান যদি 50 হয় তাহলে পি টু ভি টু এর মানটা 50 হবে। এর মানে হচ্ছে চাপের মানটা যখন তুমি 10 হচ্ছে, আয়তনের মান যদি হয় 5, তাহলে চাপের মানটা যদি তুমি কমাই দাও, কত করছো, 5 করছো, তাহলে আয়তন বেড়ে গেছে, আয়তন কত হয়েছে, 5 থেকে 10 হয়ে গেছে না? সহজ কথা বলছি, কিন্তু কি বলছি আমি, প্রাথমিক অবস্থায়, রেখা আমার দিকে, প্রাথমিক অবস্থায় আমি চাপ কত বলছি, 10 বলছি। যখন 10 ছিল তখন আয়তন কত ছিল, 5 ছিল, তাহলে 5 10 50 বুঝছি। এখন আমি চাপের মান কত করছি বলো, অর্ধেক কমাই দিয়েছি, আগে চাপ কত ছিল, 10 ছিল না? এখন আমি চাপ কত করছি, উপরে 5 করছি, চাপের মান কমাইছি, তাহলে আয়তন বাড়বে, আয়তন কত হয়েছে, 10 হয়েছে, 5 থেকে 10 হয়ে গেছে, ওকে। আয়তন ভি ওয়ান এর জায়গায় 5 ছিল, বাট ভি টু এর মান কত হয়ে গেছে, 10 হয়েছে, বাড়ছে। তাহলে বাড়ার পরে কত হয়েছে, 5 আর 2 গুণ করলে কত হয়েছে, গুণফলের মানটা সেম হয়েছে, একই হয়েছে, 50 হয়েছে, রাইট? তাহলে আমরা বুঝতে পারলাম যে চাপের মানটা যখন তুমি বাড়াচ্ছ, পি ভি এর মানটা একইভাবে বৃদ্ধি পাবে, পি এবং ভি এর মানটা, গুণফলের মানটা সমান্তরালে বৃদ্ধি পাবে, ফাইন। তাহলে জাস্ট এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা কার জন্য বলো, কার জন্য, পিভি ভার্সেস পি এর গ্রাফ, ওকে। কি হবে, মূল বিন্দুগামী, বা বলতে পারো এটা এক্স অক্ষের সমান্তরাল, কি বলছি আমি, এটা কি এক্স অক্ষের সমান্তরাল না, এক্স অক্ষ তো এটা, তাহলে এক্স অক্ষের সমান্তরাল লেখা পাবো, ফাইন। এটা কার জন্য, পিভি ভার্সেস পি লেখচিত্রের জন্য, ফাইন। এই কথাটা জাস্ট একটু 2 লাইনে 4টা টার্ম দিয়ে ড্র করে ফেলো বাস, সাথেই, ফাইন। এরপর সিরিয়াস থাকবা। এবার আসো যে টপিকে আমরা যাব, মোস্ট ইম্পর্টেন্ট বলছি, সব ইম্পর্টেন্ট, বাট এই কথাটাকে আমি কেন হাইলাইট করছি, এখন যে কোশ্চেনটা আমি সলভ করাবো, তুমি ধরে নিতে পারো পরীক্ষায় আসার পসিবিলিটিস, আমি কোনো পার্সেন্টেজের পসিবিলিটিস দিব না, বাট খুবই বেশি, ঠিক আছে, আসতেই পারে, আসবে। তোমরা যারা ফার্স্ট ইয়ার সলভ করে গেছো, ফার্স্ট ইয়ার পার হয়ে আসছো, অবশ্যই টাইপের কোশ্চেনগুলো দেখছো, কোন কোশ্চেন বোঝাবো, ফাইন, হ্যাঁ ঝটপট। আচ্ছা, এটা যাদের তোলা হয়েছে একটু আমার দিকে তাকাই থেকো, দেখো আমরা প্রাথমিক অবস্থায় এরকম লিখছিলাম না, কি লিখছিলাম বলো বলো, বয়লের সূত্রটা কি ছিল বলো তো, যে কি বলো, শামা বলো, ফার্স্ট ইয়ার শামা বলো, বয়লের সূত্র কি ছিল, তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, তাই না? রাইট, রাইট। তাহলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, বা আমি এটাও লিখছিলাম, কি লিখছিলাম, যে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, একই কথা আলটিমেটলি, তাই না? সেখান থেকে ফাইনালি তোমরা কি লিখছিলা, যে পি ইজ ইকাল টু সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে কি বসাইছিলা, তাই না, 1/b। তাহলে কে ইজ ইকাল টু কি লিখছিলা, পিভি লিখছিলা না হাসিব? তারপর কি লিখছিলা বলো, পি ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু পি টু ভি টু লিখছো না? নাইস। তাহলে এটি আমাদের মেইন ফর্মুলা বলছিলাম, তাই তো? এখন মূল বিষয়টা হচ্ছে, দেখো পি ভি এর যে মান, পি ইন্টু ভি, তাই না, পি ইন্টু ভি আলটিমেটলি, তাই না, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল। অনেক সময় কোশ্চেন এমসিকিউ এভাবে আসে, কিভাবে আসে, এমসিকিউ এভাবে আসতে পারে কি, চাপ এবং আয়তনের গুণফলকে কি বলে, কোশ্চেন কি বললাম, চাপ এবং আয়তনের গুণফলকে কি বলে, চাপ এবং আয়তনের গুণফল, এটা কি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না, কনস্ট্যান্ট না? সো যদি কোশ্চেনে মানে অপশনে থাকে ধ্রুবক, তোমরা কিন্তু 100% সবাই ধ্রুবকেই বৃত্তফল ফিল আপ করে আসবা, বাট ভুল হবে। আবার বলছি, আসলে তো তাই, ইটস ট্রু, যে কি চাপ এবং আয়তনের গুণফল তো অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে, পি ওয়ান ভি ওয়ান এর মান হবে, পি টু ভি টু এর মান তাই হবে, অর্থাৎ এটা কনস্ট্যান্ট, কে কে সমানিত, এটা তাই না বিষয়টা, কে ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু কে টু ভি টু, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল তাহলে কনস্ট্যান্ট হবে না, ধ্রুবকই তো হবে, ফিক্স থাকবে, মানে তো ধ্রুবক। বাট আসলে ঘটনাটা তা না, ঘটনাটা হচ্ছে এরকম, কোশ্চেন যদি আসে চাপ এবং আয়তনের গুণফলকে কি বলে, আমরা বলবো কৃতকাজ। কারণ আমরা যারা তাপ গতিবিদ্যা অধ্যায়টা পড়ে আসছি, ফিজিক্স সেকেন্ড পার্টে ফার্স্ট চ্যাপ্টার, তাপ গতিবিদ্যা অধ্যায়ে আমরা কি পড়ছি, ডি ডব্লিউ ইজ ইকাল টু পি ডিভি, এরকম একটা ফর্মুলা পড়ছে, জান্নাতুল ফরজানা, ডি ডব্লিউ ইজ ইকাল টু পি ডিভি, আসিফ সাকিব তো পড়িনি, কি বলছি, ডি ডব্লিউ ইজ ইকাল টু পি ডিভি, তাই না, ফাইন।
তাহলে দেখো এই সূত্রটা কই থেকে পেয়েছিলাম জানো? এই যে একটা পাত্র, এই যে একটা পাত্র, পাত্রী না পাত্র, হ্যাঁ? তাহলে এই পাত্রের মধ্যে কি রাখা আছে? এই পাত্রের মধ্যে, এই পাত্রের মধ্যে এটা ঢাকনা, ভালো কথা, এর মধ্যে কি আছে? গ্যাস আছে। ওকে, গ্যাস আছে, হ্যাঁ। তাহলে দেখো এই জায়গায় আমি কি করছি? আগুন জ্বালাইছি, তাই না? নিচ থেকে কিসের ধোঁয়া দিছো? নিচ থেকে আগুনের ধোঁয়া দিছো, তাই না? আগুন দিছো, আগুন, আগুন, সিগারেটের আগুন না কিন্তু। আবার অনেকে আসে যে এত হাই এক্সপোজ করে, যে আগে দিনে দেখবে যে মা বাবারা গল্প করে, ঠিক আছে, যে আমরা হারিকেনের আলোতে, তারপর কেরোসিনের আলোতে বসে পড়াশোনা করছি। অনেকে বলে আমি চাঁদের আলোতে বসে পড়াশোনা করছি, বুঝতে পারছি, চাঁদের আলোতে বসে। অনেকে বলে আমি ল্যাম্পপোস্টের আলোতে বসে পড়াশোনা করছি, বিদ্যাসাগর হয়ে গেছে। আবার ধরো অনেকে বলে যে বিড়ির আগুনে পড়াশোনা করছি, বুঝছো? তো বর্তমানে যারা জেনজি আছে, বুঝতে পারছো, ওরা বিড়ির আগুনে বসে পড়াশোনা করে A+ পায়। ওইটা আবার নিউজ কাভারেজ হবে, হ্যাঁ। আচ্ছা, নাইস। জ্বালা জ্বালা না, সাকিব খানের নতুন গান কিন্তু এটা। ওকে, রেডি? তাহলে দেখো কৃত কাজ ইজিক্যাল, আমি কি লিখছি? ডিডব্লিউ সমান পিডিবি। এটা একটা হালকা করে আমি রিপিট করে দিচ্ছি, আমার দিকে তাকায় থাকো। যখন আমি নিচ থেকে কি তাপ দিচ্ছি, বুঝছো আমার কথা? রিফাত, রিফাত, যখন নিচ থেকে তাপ দিচ্ছি তখন কি হচ্ছে? নিচ থেকে যখন তাপ দিচ্ছে তখন গ্যাসের অণুগুলা কি হবে? সঞ্চরণ বৃদ্ধি পাবে। এর মানে কি ভিতরে একটা অটোমেটিকলি চাপ ক্রিয়েট হবে না? ঢাকনাটা উপরের দিকে উঠে যাবে না? তুমি যে সিম্পলি রান্নাঘরের কথা চিন্তা করো, রান্নাঘরে মা বাবারা যখন রান্না করছে, ফাইন, তুমি যখন রাতে জাল দাও না, রাইট, যখন তুমি এই যে ভাতের ভাতের এই যে ভাত যখন কি বলক ওঠে, সোজা কথা, কি হয়? যে ঢাকনাটা উপচে পড়ে যায় না? ঢাকনাটা উপরে উঠে যায়, পড়ে যায়, উপচে পড়ে যায়। যখন ঢাকনাটা কেন পড়ে যায়? কারণ ভিতর থেকে একটা চাপ ক্রিয়েট হচ্ছে। তো ভিতর থেকে যে চাপ ক্রিয়েট হচ্ছে, কেন সৃষ্টি হচ্ছে? নিচ থেকে তাপ দেওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই, তাই না? আমার দিকে সাকিব। তাহলে যেহেতু ভিতরে একটা চাপ তৈরি হচ্ছে, এর ফলে কি হচ্ছে? ঢাকনাটা উপরে চলে যাচ্ছে। ঢাকনাটা ধরুন আমি এই অবস্থান থেকে এই অবস্থান চলে আসছে, ফাইন, এখান থেকে উপরে চলে আসছে। তাহলে এখানে আয়তনের পরিবর্তন হয়েছে ডিবি, ঠিক আছে? আদি আয়তন ছিল এতটুকু, ফাইন, আদি আয়তন ছিল গ্যাসের আয়তন, ধরলাম ভিতরে গ্যাস আছে। ওকে, সেকেন্ড, ধরলাম আদি আয়তন হচ্ছে এতটুকু, তো আয়তন চেঞ্জ হয়ে এখন ঢাকনাটা উপরে উঠে গেছে, মানে কি আয়তন পরিবর্তন হয়েছে, ভি মানে আয়তন, ডিভি মানে আয়তনের পরিবর্তন। আয়তন যে পরিবর্তন হয়েছে, আয়তনের পরিবর্তনের সাথে কনস্ট্যান্ট পি, অর্থাৎ স্থির চাপ, স্থির চাপ কি? ভিতরে যে চাপ, অর্থাৎ চাপের মানটা যদি গুণ দিয়ে দেয় তাহলে এটাকে কাজ বলা হয়, ফাইন। সেই সূত্রটা আমরা দেখছিলাম তাপ গতিবিদ্যা অধ্যায়ে, ঠিক আছে শামা? আচ্ছা, এগুলো কিন্তু সেকেন্ড ইয়ারে কাজে লাগবে, ফাইন। সেই কথাগুলো একটু টুকটাক মাথায় রাখো, তাইলে হবে, ফাইন। হ্যাঁ, এখন দেখো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা এমসিকিউর জন্য সেপারেটলি আমরা ক্লাস নিব, ফাইন। এখন আমি যেটা বলতেছিলাম যে এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন বিভিন্নভাবে আসে, সো আমরা লিখবো। আমি এখন যা ড্র করবো এটা আমার সাথে ড্র করে নিবা, ঠিক আছে? ভিডিওর জায়গায় ভিডিও থাকলে নো প্রবলেম, বাট আমাদের খাতার জায়গায় খাতায় লিখে নিতে হবে, ফাইন। যা লিখবা হাতে তা যাবে সাথে, ফাইন। তাহলে খেয়াল করে দেখো, আমি ধরলাম এটা হচ্ছে কি? এটা কি একটা পুকুর, রিফাত, এটা পুকুর, রাইট? এখন এখন এই পুকুরের মধ্যে কি আছে? পুকুরের মধ্যে কি আছে? পানি আছে, রাইট, পানি আছে, গুড, ফাইন, রাইট। তো এরকম পুল থাকবে, পুকুর থাকবে, এরকম কোন রিসোর্টে তোমাদের নিয়ে যাওয়া উচিত ছিল, তাই না? রাইট, ফাইন। এবার আসো, আমি কি করছি? এটা পুষ্কুনি, পুকুর। এখন পুকুরের নিচে, নিচ থেকে একটা বুদবুদ উপরের দিকে উঠবে, উপরের নিচ থেকে একটা বুদবুদ উপরের দিকে উঠবে। কোশ্চেনটা কিছু কিছু মনে পড়তেছে, কি বলতে যাচ্ছি, কোন দিকে আমি যাচ্ছি? তাহলে পুকুরের নিচ থেকে যখন উপরের দিকে বুদবুদটা উঠবে, তখন কি বলছি? বুদবুদটা কিন্তু আয়তনে সামনের দিকে যখন উঠবে, মানে একদম যখন উপরে উঠে যাবে না, তখন বুদবুদটা কিন্তু আয়তনে প্রসারিত হবে। রিফাত, ধরতে পারবা কিন্তু ইম্পর্টেন্ট, যদি স্কিপ করবো ধরতে পারবো না। একটা বুদবুদ নিচ থেকে উপরের দিকে উঠতেছে, নিচের দিকে এই বুদবুদের উপরে চাপের মান অনেক বেশি। আমি কনসেপ্টগুলোতে যাব, কথাগুলোতে যাব। কিন্তু যখন বুদবুদটা উপরের দিকে উঠলো, তখন তার আয়তনের মান ডাবল হয়ে যায়, বা কত হয়? ডাবল হয়, দ্বিগুণ হয়, তিনগুণ হয়, এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। সহজ কথা বলতেছি, এখানে যে বুদবুদটা ছিল, বুদবুদের আয়তন উপরে ওঠা মাত্রই আয়তনে প্রসারিত হয়েছে, আয়তনটা বড় হয়ে গেছে, ভালো কথা। তো এখন আমি যে কনসেপ্টটাতে যাবো এটা একটু ধরতে হবে, বাট এর আগে আমি ছোট্ট করে একটা কথা বলি। সেটা হচ্ছে, ধরলাম এটা হচ্ছে পুকুরের হাইট কত? এইচ, ওকে? এটা হচ্ছে পুকুরের হাইট, মানে বুদবুদের এখান থেকে, এই অবস্থান থেকে পুকুরের পৃষ্ঠতলের উচ্চতা কত? এইচ, নাইস। তাহলে বুদবুদের ওপর একটা চাপ প্রযুক্ত হবে না? এই গভীরতার জন্য, এইচ গভীরতার জন্য, তাই না? একটা চাপ প্রযুক্ত হবে যে কোনো বস্তুর জন্য। তোমরা এরকম অনেক কিছু পড়ছো, যে আর্কিমিডিসের সূত্রে কি পড়ছো? একটা আমার দিকে তাকায় থাকো, আমি কি বলছিলাম? আচ্ছা, ফাইন, এটা সিলিন্ডার, হোয়াটএভার, আমার দিকে তাকায় থাকো, মনে পড়বে, মনে পড়বে। তাহলে দেখো এই জায়গায় তোমরা একটা পাত্র কি রাখছিলা, এই জায়গায় একটা বস্তু রাখছো, ফাইন। তাহলে এই বস্তুর ওপর প্রযুক্ত চাপ বের করছো তোমরা। এই বস্তুর ওপর প্রযুক্ত চাপ কত? আমি ধরে নিলাম যে পানি পৃষ্ঠতল থেকে, এদিক থেকে, ফাতেমা কি বলছি? এই পৃষ্ঠতল থেকে এই বস্তু পর্যন্ত হাইট কি ধরলাম? এইচ ধরছি, ফাইন। তাহলে এই বস্তুর ওপর প্রযুক্ত চাপ কত? উপর থেকে কিন্তু পানি নিচের দিকে চাপ দিবে, দিবে, দিবে। পানি যখন একজন মানুষ ডুবে যেতে থাকে, একটা ছেলে বা বাচ্চা যারা মানুষের পুকুরে পড়ে মরে যায় না, এখন কথা হচ্ছে তারা কেন সহজে আসলে উপরে, এখন কেন সহজে উপরে উঠতে পারে না, তাই না? বিকজ অফ, যখন সে নিচের দিকে নামে, তখন যখন উপরের দিকে যখন উপরের দিকের পানি, চারপাশের পানি কিন্তু তার উপর চাপ প্রয়োগ করে, বুঝতে পারছো? Fine. হ্যাঁ, এই যে পুকুরে অনেকে ঝাঁপ দিয়ে, রাইট, সামনে পুকুর আছে, সরাসরি এক্সপেরিমেন্ট দেখানো যাবে। ওকে, আমরা কথাকে ডুবাই দিব, তারপর দেখবো যে কথা উঠতে পারে কিনা,
ফাইন। এখন মূল কথা কি, কথা কেন ডুবে যাবে? কারণ হচ্ছে কথার উপর থেকে কি পানি একটা চাপ প্রয়োগ করবে, তাই না? উপরে কি এইচ হাইটে পানি আছে না? এই চাপের মানটা কত ছিল বলো তো আমাকে সাকিব? পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। মনে পড়ছে কিছু একটা? তাহলে চাপের মানটা কি হবে? পি সমান এইচ রো জি। এটা প্রতিপাদন করার প্রয়োজন আছে নাই? আমরা জানি পানি উপরের দিকে কত হাইটের পানি? এইচ হাইটের পানি। পানি কতটুকু চাপ প্রয়োগ করছে? এইচ রো জি। এই চাপ প্রয়োগ করতেছে। এখন কি কথার একটা ওয়েট আছে না? এখন কথাও তো নিচের দিকে প্রযুক্ত বল প্রয়োগ করতেছে, নিচের দিকে নামতেছে। আবার এট দ্য সেম টাইম উপরের পানিটুকু, এইচ গভীরতার পানিটুকু কথার উপর কি এই চাপ প্রয়োগ করতেছে। ফলে কথা উপরের দিকে ট্রাই করলে আর উঠতে পারবে না। ঠিক আছে? আর এমনি বোরকা নিয়ে প্যাঁচ লেগে পড়ে যাবে। ঠিক আছে? সেটাই। তো আর ডিপ্রেশনে থাকলে তো কথাই নেই। ফাইন। তাহলে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এই জন্য মানুষ অনেক আগে কি করতো, মানুষ যে উপর থেকে ব্রিজ থেকে লাফ দিত, তাই না? নদীতে পড়ে মারা যেত। আসলের মধ্যে একটা নাটকে দেখছিলাম আসলে এই এখন ছেলেমেয়েরা চালাক আছে, বুঝছো? ওরা জানে যে আসলে জীবনের মায়া কি। এখন কথা হচ্ছে ওই সময়তে এই সেন্সটা থাকে না, তারপরে কেউ কিন্তু মরতে চায় না, এটা কিন্তু বাস্তবতা। ঠিক আছে? তখন প্রয়োজনে মনে করো 2 একটা ঘুমের ওষুধ খাবে বোঝানোর জন্য যে আমি তার ছাড়া বাঁচবো না, তার সাথে বিয়ে দেবো, তার সাথে মরে যাবো, বাট হিন্টস দিবে বোঝানোর জন্য, সরাসরি মরবে না। মরার তো মেলা অপশন আছে। এই যে রাস্তাঘাটে বাস চলতেছে, ট্রেন চলতেছে, তাই না? তো রাস্তায় রাতে কি তোমার সবসময় গার্ড দিয়ে রাখে নাকি? ওড়না আছে, তারপর কি আছে, রাস্তায় আমের ডাল আছে, কত অপশন আছে, তাই না? হারপিক আছে, 2 টাকার বিষ আছে। এখন কোনটা সবচেয়ে সহজ হবে? এখন যদি বলো যে কোনটাতে কষ্ট কম হবে, হ্যাঁ, তো মরার কষ্ট কি কম বেশি আছে? কেউ ধরো যে উপর থেকে ঝাঁপ দিছে পানিতে, কেউ ধরো ট্রেনে কাটা পড়ছে, কেউ ধরো গলায় ফাঁস দিচ্ছে, এখন কি কষ্টের কোনো কম বেশি আছে? হ্যাঁ, কোনোটা আছে যে তিলে তিলে মরতেছো, তাই না? তিলে তিলে মরতেছো মানে কি, কষ্ট লেগে মরতেছো। যারা ধরো একটা জিনিস, মানুষের সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্ট আছে। সো সাইকোলজি বলে যারা আসলে মরছে তার কাছ থেকে তো আর জানতে পারবো না। সো এটা এখন শোনো, এখন সাইকোলজিক্যাল ফ্যাক্ট এমন ভাবে চিন্তা করা হয়, যারা ধরো গলায় ফাঁস দিছে মরার জন্য, গলায় ফাঁসটা লেগে যাচ্ছে, ঠিক আছে, ধরো এখানেই ঝুলাইছে ফ্যানের মধ্যে। এখন ধরা হচ্ছে যখন আশেপাশে কেউ নাই, ফাইন, যখন ওর গলায় ফাঁসটা ঝুলাচ্ছে, অর্থাৎ যখন মানে আটকে গেছে, আর ছুটাইতে পারতেছে না, কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারতেছে না, ওই মোমেন্টে কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করে বাঁচার জন্য, যদি নিজেই সে একা একা ফাঁস দিচ্ছিল, তাই না? নিজেই ফাঁস দিচ্ছিল কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে তখন বাঁচার জন্য। অনেক ছোটাছুটি করা ট্রাই করে, ঠিক আছে? এই ছোটাছুটি করে বুঝবো কেমনে, হাতটা পর্যন্ত তার এই লাল হয়ে যায়, সোজা কথা রক্ত রঙিন হয়ে যায়, বুঝতে পারছো? যে রশি ধরে যে টানাটানি করছে, বাঁচার চেষ্টা করছে, সেটার প্রুফ আর কি। ঠিক আছে? মানে মূল বিষয়টা এটাই যে মানুষ আসলে নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু ইনস্ট্যান্টলি আমরা ইমোশনের জায়গায় অনেক কিছু ভাবে চিন্তা করি না। একটা কথা আছে, মানুষ যখন স্রোতে ভেসে যেতে লাগে না, তখন কিন্তু খড়কুটো, মানে খড়কুটো থেকে শুরু করে শেওলা পাতা, শেওলা হোয়াট এভার যা কিছু থাকবে, কচুরিপানা, এগুলোকে আটকে ধরে বাঁচার চেষ্টা করে। যদিও সে জানে এই শেওলা কচুরিপানাকে ধরে আসলে বাঁচার কোনো ওয়ে নাই, ঠিক আছে, কোনোভাবে বাঁচা যাবে না, তারপরে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে মরতে চায় না, এটা ধরে বাঁচার চেষ্টা করে। এর মানে তোমরা কিন্তু লাইফের এই স্টেজে চলে আসছে, এখন তোমাদের যে কোনো ভাবে 2 মাস থেকে অবলম্বন করা, যে কোনো ভাবে তোমার লিফটিং করে ভালো একটা অবস্থানে যেতে হবে, ঠিক আছে? তো এখন এখন তাহলে ওই পর্যায়ে যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, ঠিক আছে, শত্রু আমার সামনে আসতেছে, আমি সামনে মুভ করবো না, এখন ডু অর ডাই খেলা হবে, তাই না? যে কোনো একটা কিছু হবে, তাই তো? সো এখন এই 2 মাসে তোমাদের ডু অর ডাই, আদা জল খেয়ে লাগতে হবে, ফাইন। সো দেখা দিতে হবে, শেষ ভালো যার সব ভালো যার, তাই না? আমারে কই ভয় দেখায় না স্যার, আমারে বাবুরা দিয়ে আপনার কাছে সম্রাট বাবুরালি খান ও আচ্ছা কার জানা পুত্র সম্রাট বাবুরালি খান এসে পড়ছিল আরবিতে এত দেখি পুরো 2-1 নাম্বার ফুটেই যায় একে ঠিক বলছো কেন কত পড়ে নামে মাথা লাগবে হ্যাঁ 99 পাই চলো এসে লিখি। আরে পয়লা কলমের কালি শেষ আরে ওই দেখি যে কালি কলম দেখো না ওই কলম দিয়ে লিখবে তাহলে ক্লাস হবে ওরা দেখি যে আমাদের ফুট লাগতে লিখি ওই যে ওটা কালি আমি একবার বলছি যে আমি ফার্স্ট পেপারে 60 পাইছিলাম কেন জানো কারণ আমার খাতা হিসাব করছিল বুঝতে যাবে এটা মেরা আচ্ছা ফাইন। সো আমি যে জিনিসটা লিখতে লাগছিলাম তোমরা আসলে খেয়াল করতেছো না, এবার মনোযোগ দিও, রেডি? এবার মনোযোগ দিও। বুঝাইলে হবে না, আমার দিকে তাকাও। দেখো নিচে কি ছিল? বুদবুদ ছিল। এখন বুদবুদটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, ভালো কথা। বুদবুদ উপরে কেন উঠবে? কারণ বুদবুদের মধ্যে ফাঁকা বাতাস আছে, তাই না? বুদবুদ মানেই তো ফাঁকা বাতাস। তো এখন বুদবুদ, সোজা কথা, ভিতরের দিকে ঘনত্ব বেশি, বুদবুদ, বুদবুদ মানে কি হাওয়া, হাওয়া বাতাস। এখন বাতাসের ঘনত্ব অবভিয়াসলি কম, সো কম ঘন যেটা একটু উপরের দিকে ভাসে উঠবে, এটা নর্মাল কথা, এগুলো আমরা জানি। এক টুকরা কাঠ পানিতে ভাসে, কেন ভাসে জানি, যে কাঠের ঘনত্ব পানির তুলনায় কম, তাই না? এগুলো নর্মাল কথা, এগুলো বাচ্চাকালের কথা। এবার আসো তাহলে বড় কালের কথা রাখি, খেয়াল করো। সো এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি, যে ঘটনাটা আমরা জানি, যেটা লিখতে পারি, একটু আমার দিকে তাকাই থাকো।
এখানে এখানে যে কথাটা আমরা বলতে পারি পানির তলদেশে, ঠিক আছে আসিফ, তলদেশে, তলদেশে আয়তন, আচ্ছা ফাইন, তলদেশে আয়তন, আচ্ছা ফাইন, আমি ধরলাম ধরে ভি ওয়ান, হ্যাঁ। এখন তলদেশে আয়তন কত আমি জানি না, জাস্ট আমি ভি ধরে নিলাম, হোয়াট এভার, ওকে। সো ভি ওয়ান এর মান এটা, ভি ওয়ান ইজ ইকাল টু ভি। তলদেশে এই বুদবুদের আয়তন কত আমি জানি না, ওকে। সো এবার আসো, তলদেশে, পানির তলদেশে কি বের করবো আমি, চাপের মান। এই যে বুদবুদটা কত চাপ সহ্য করতেছে, সো তলদেশে চাপের মানটা বোঝানোর জন্য পি ওয়ান সমান কি লিখবো, বুঝো। সো পি ওয়ান ইজ ইকাল টু, এই জায়গায় দুইটা চাপ ক্রিয়েট হবে, একটা কথাটা ক্লিয়ার হলো, আমি রিপিট করবো আবার। কি বলছি, তলদেশে যে চাপের মানটা হবে, এখন আমি বলছিলাম কি এইচ গভীরতায় কি বুদবুদটা আছে, তাহলে এই এইচ গভীরতা থাকার কারণে উপরের দিকে যত পারি এই বুদবুদের উপর একটা চাপ প্রয়োগ করবে, চাপের মানটা কত, এইচ রো জি, একটু আগে বলছি। কি বলছি আমি, তাহলে পি ওয়ান ইজ ইকাল টু, আমি নিচে লিখছি পি ওয়ান ইজ ইকাল টু কি লিখবো, এইচ রো জি লিখলাম প্লাস। এখন কথা হচ্ছে স্যার প্লাস দিয়ে আর কি লিখবেন। এখন মূল বিষয়টা হচ্ছে আমি যদি বলতাম যে পানির পৃষ্ঠদেশে, ফাইন, পৃষ্ঠদেশ মানে বায়ুমণ্ডলের যে চাপ, আবার বলছি, সো কি লিখতাম, একটা আমার দিকে তাকাই থাকো, পৃষ্ঠদেশে, পৃষ্ঠদেশে চাপ, পৃষ্ঠদেশের চাপটাকে আমি পি টু দ্বারা প্রকাশ করতে পারি। এখন পি টু এর মান কত, এটা আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। পি টু বলতে আমরা কি বোঝাইছি, পৃষ্ঠে চাপ, ঠিক আছে, পানির পৃষ্ঠে চাপ। আর পি ওয়ান দ্বারা কি বোঝাইছি, নিচে চাপ, তাই তো, তলদেশে চাপ। তাহলে পি টু বলতে কি পানি পৃষ্ঠের চাপ, পানি পৃষ্ঠের চাপ মানে কি, বাতাস বা বায়ুমণ্ডল যে চাপটা প্রয়োগ করে এটা হচ্ছে পানি পৃষ্ঠের চাপ। তো বাতাস বা বায়ুমণ্ডল অবশ্যই কিন্তু উপর থেকে নিচের দিকে পানির মধ্যে একটা চাপ প্রয়োগ করবে, স্ট্রেট মাথায় রাখতে হবে। শুধু তাই না, যেমন ধরো প্রত্যেকটা পদার্থ, এখানে ডাস্টারটা আছে, ডাস্টারের দিকেও চারদিক থেকে কিন্তু বাতাস একটা বল প্রয়োগ করতেছে, চাপ প্রয়োগ করতেছে আলটিমেটলি, ঠিক আছে, এটা করবে ফিক্সড। এবার আসলে মূল কথায় আসি, তাহলে পৃষ্ঠদেশে চাপের মানটা কি বললাম, পি টু হবে, আমার দিকে তাকাও, পৃষ্ঠদেশে চাপের মানটা কত হবে, পি টু হবে, নাইস। যদি তাই হয়, পৃষ্ঠদেশে চাপের মান পি টু হয়, তাহলে দেখো আমি বলছি কি, আমি কি বলছি, তলদেশে চাপের মান কি হয়েছে, এইচ রো যে এর সাথে, দেখো এই চাপের উপর, অর্থাৎ যখন তলদেশে বুদবুদটা আছে সাকিব, তখন দুইটা চাপ ক্রিয়েট হবে, একটা চাপ ক্রিয়েট হবে এস গভীরতায় এই বুদবুদটা থাকার কারণে একটা চাপ, কোনটা, এস রোজি। আরেকটা চাপ প্রযুক্ত হবে বায়ুমণ্ডলের চাপ, অর্থাৎ এই যে বাতাস হতেও বাইরে, অর্থাৎ বাইরের দিকের বায়ুমণ্ডলের যে পৃষ্ঠদেশের যে চাপ, এই চাপটাও কিন্তু বুদবুদের উপর প্রযুক্ত হবে, অর্থাৎ পি ওয়ান এর মানটা হবে দুইটার যোগফল, ঠিক আছে। বলো, পৃষ্ঠদেশের চাপের মান অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ, ঠিক আছে, পৃষ্ঠদেশের চাপ বা বায়ুমণ্ডলের চাপকে জাস্ট পি টু দ্বারা রিপ্রেজেন্ট করলাম, মান টান লিখলাম না, ওকে, জাস্ট একটা সমীকরণ দেখাবো, দ্যাটস ইট। আমার দিকে তাকায় থাকো, কি বলছে, কিছুই বলি নাই, লুক এট মি। আমি ধরলাম যে তলদেশে নিচের দিকে আয়তন কত, ভি ওয়ান সমান ভি, ভালো কথা। এবার আসো তলদেশে চাপ কত, পি ওয়ান ইজিক্যাল টু এইচ। এখন তলদেশে যে চাপ, তলদেশে চাপের মানটা কি বলছে আমি, এইচ গভীরতা থাকার জন্য একটা চাপ, আর একটা কি বলছে, বাতাস বায়ুমণ্ডল যে চাপ দেয়, এটা আমরা প্লাস করে দিছি। এখন বাতাস বা বায়ুমণ্ডল যে চাপ দেয়, কোথায় চাপ দেয়, পৃষ্ঠদেশে উঠলেই তো তার চাপ দিবে। এখন পৃষ্ঠদেশে চাপের মান কত, পি টু। পি টু ইজিক্যাল টু কি, বা মান একটা কোশ্চেনে দেওয়া থাকবে, মানটা না দেওয়া থাকলে এটা আমরা মুখস্থ মান জানি, কত জানি, যে 1.0, 101, রাইট, 1.013 ইন্টু 10⁵, ওকে। সো এই মানটা এইভাবে তোমরা মুখস্থ করতে পারো, বিভিন্ন মান আছে, 101.325 কিলো প্যাসকেল হতে পারে, বা 101.325 প্যাসকেল হবে, এই মানগুলো আমি লিখে দেবো, এই মানটা মুখস্থ করতে পারো, মান বিভিন্ন হতে পারে, কিলো প্যাসকেল, প্যাসকেল, অ্যাটমসফিয়ার, বিভিন্ন মান আছে, ওকে। সো পৃষ্ঠদেশে যে চাপ, এটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, এই মানটা কনস্ট্যান্ট, ফাইন। আমি একটা প্রুফ দেখাচ্ছি, আমার দিকে তাকায় থাকো। যখন এই যে এই বুদবুদটা উপরে উঠবে, তখন তার আয়তন বেড়ে যাবে, একটা আগে বলছে, এই যে ছোট্ট একটা বুদবুদ ছিল, বুদবুদটাকে আয়তনে প্রসারিত হয়ে গেছে না, ফাইন। তাহলে পৃষ্ঠদেশে ওঠা মাত্রই, আয়তনে প্রসারিত হবে, ওকে। পৃষ্ঠদেশে আয়তনের মানটা চেঞ্জ হয়ে যাবে, পৃষ্ঠদেশে যে আয়তনটা হবে রিফাত, আয়তনের মানটা ধরলাম আমি ভি টু। সো নিচে থাকা অবস্থায়, তলদেশে থাকা অবস্থায় আয়তনটাকে আমি ধরছিলাম, কি ধরছিলাম, ভি ওয়ান। আর যখন উপরে উঠে গেছে তখন আয়তন ধরছি আমি ভি টু। আর ভি টু এর মানটা হবে, ভি টু এর মানটা কত হবে, এটা আমাদের অনেক সময় কোশ্চেন বের করতে বলে, ফাইন। অনেক সময় এরকম থাকতে পারে যে কি, পৃষ্ঠ তলদেশ থেকে পৃষ্ঠদেশে ওঠা মাত্রই বুদবুদের আয়তন এত গুণ হয়ে গেছে, বা ব্যাসার্ধ এত গুণ হয়ে গেছে, যেহেতু বুদবুদ একটা সার্কেল ধরতে পারো, তাই না। তাহলে এই হ্যাঁ কি বললাম, যে গোলকাকৃতির যেই বুদবুদের কথা বলছি, এই বুদবুদের আয়তন এতটুকু প্রসারিত হয়েছে, এটাও বলতে পারে, অথবা ব্যাসার্ধ এত গুণ প্রসারিত হইতে পারছে, এটাও বলতে পারে। এবার আসো, এখানে যে জিনিসটা আমি অ্যাপ্লাই করবো, একটা আমার দিকে তাকায় থাকো। আমরা একটা সূত্র জানি, P1 V1 ইজিক্যাল টু P2 V2, এই সূত্রটা আমরা দেখছি। তাহলে এই সূত্রটা কই থেকে আসছে, বয়লের সূত্র। আমার দিকে তাকায় থাকো, কাজ শেষ, কি বোঝাতে যাচ্ছি, P1 এর জায়গায় আমি কি বসাবো, এইচ রোজি বসাবো, এইচ রোজি প্লাস কি বলো, P2, এইচ রোজি, ঠিক আছে। এটা রো, রো মানে কি বলো তোমাকে, পানি ঘনত্ব। এইচ মানে হাইট, অর্থাৎ যত উচ্চতা আছে, ফাইন, বুঝছো রিফাত। তাহলে এইচ রোজি বুঝছি। এবার পি ওয়ান এর জন্য কি লিখছি বলো, এই সম্পূর্ণটাকে লিখছি, এইচ রোজি প্লাস পি টু লিখছি, ভি ওয়ান এর জায়গায় ভি ওয়ান থাকলো, ফাইন, বুঝে নিও। ফাইন, আমি ভি ওয়ান এর জায়গায় একটা কাজ করি, ভি ওয়ান সমান আমি ভি ধরছি না, তাহলে ভি ওয়ানটা লিখলাম না, ভি ওয়ান সমান ভি ধরছি, একদম ফার্স্ট লাইনে লিখে রাখছি। এবার আসো পি টু এর মান, পি টু এর মান যা আছে, ফাইন, আমি জাস্ট পি টু হিসেবে লিখে রাখছি, মান বসাবো না। এবার ভি টু এর জায়গায় কত বসাবো বলো তো, ভি টু এর জায়গায় দেখো আমি ধরলাম যে আয়তনে প্রসারিত হয়, হ্যাঁ, মানে আয়তনের মানটা চেঞ্জ হয় অ্যাকচুয়ালি। সো আয়তনের মানটা কত হতে পারে, দেখো আমরা বলছি,
নিচে থাকা অবস্থায় যে আয়তনটা হবে উপরে ওঠা মাত্রই আয়তনের মানটা বেড়ে যাবে। এর মানে নিচে যে বুদবুদটা ছোট বুদবুদ থাকবে উপরে ওঠা মাত্রই বুদবুদটা বড় হয়ে যাবে, ফাইন। যেহেতু উপরে চাপটা কম পাচ্ছে, চাপ যদি কম পায় আয়তন প্রসারিত হবে না, চাপ কমলে আয়তন বাড়ে, তাই না? আমরা তো এতক্ষণ তাই শিখছি, চাপ কমলে আয়তন বাড়ে। তাহলে ভিতরে নিচে থাকা অবস্থায় চাপ বেশি ছিল, উপরে ওঠা মাত্রই চাপের মান কমে গেছে, তাই না? পানির চাপটা কমে গেছে। তাহলে চাপের মান যখন কমছে আয়তনে প্রসারিত হয়েছে, আয়তন কত গুণ বাড়ছে? আমি ধরলাম এটা যদি ভি1 ধরি, তাহলে বললাম যে আদির আয়তনের ধরলাম আচ্ছা এন ভি1, ওকে। এন মানে কি, মানে আদি আয়তনের এন গুণ প্রসারিত হয়েছে, ওকে। কি বলছি আমি, আদি আয়তন কোনটা, ভি1। ভি1 বলতে কি, নিচে থাকা অবস্থায়। উপরে ওঠা মাত্র কি হয়েছে, যে চাপের মানটা উপরে ওঠা মাত্র, রাইট, আয়তনের যে মানটা ভি2 এর মানটা কি বলছি, নিচে থাকা অবস্থায় আয়তনের এন গুণ হয়ে গেছে, 8 গুণ 2 গুণ 3 গুণ হোয়াটএভার, ফাইন। তাহলে এই জায়গায় আমি যে জিনিসটা লিখতে পারি, ভি1 কি কেটে দিতে পারি না, বোথ সাইডে আছে, গুণাকারে আছে, কাটতে পারি। তাহলে এই জিনিসটা আমি কি দেখাচ্ছি, আমার কোশ্চেনটা হচ্ছে এরকম টাইপের কোশ্চেন আসে যে যদি কি, বুঝছো কথাটা, যদি একটা বুদবুদ পৃষ্ঠ কি তলদেশ থেকে পৃষ্ঠে ওঠা মাত্র আয়তন যদি 2 গুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তাহলে পুকুরের হাইট কত, পুকুরের গভীরতা কত, তখন আমরা কেমনে সলভ করবো, একটু আমার দিকে তাকাই থাকো, আমার দিকে তাকাও। তাহলে দেখো আমি কি করতে পারি, আমার দিকে তাকাই থাকো, এইচ রোজি বাম পাশে থাকলো, ডান পাশে কি কি আছে বলো তো আমাকে। আচ্ছা, এন পি2 আছে, তাই না? ফাইন, এন পি2 আছে। আমি যদি পি2টাকে পাশে নিয়ে যাই, পি2 হবে, হবে, ফাইন। বুঝতে পারছো আমার কথা? তাহলে কি লিখছি আমি, আমার দিকে তাকাও, এতটুকু যে লেফট সাইডে রেখে দিয়েছি, রাখলাম, পি2টা রাইট সাইডে নিয়ে গেছি, তাহলে -পি2 হয়েছে, ঠিক আছে, বুঝছি এবার চলতো। যদি তাই বোঝা থাকো আমি এই মানটা বের করবো, তাহলে কাজ হয়ে গেছে। একটু আমার দিকে তাকাই থাকো, আমি যদি এতটুকুর মধ্যে থেকে পি2 যদি কমন নেই, নিতে পারি না, পারি, তাহলে n-1 হবে, n-1 লিখছি, রাইট, হয়েছে, লিখছি। এবার এস এর সাথে কি ছিল, রো আর জি ছিল না হাসিব, এস এর সাথে রোজি ছিল, তাহলে এস এর সাথে রোজি ছিল, তাহলে রোজিটা ডিভাইডেড হয়ে যাবে, নাইস। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি, অর্থাৎ পুকুরের হাইট বা পুকুরের গভীরতার মানটা, রাইট। সো পুকুরের গভীরতা অর্থাৎ অর্থাৎ কত কত নিচ থেকে বুদবুদটা উপরে উঠেছিল, বা পুকুরের গভীরতা কত, এই টাইপের যে কোনো কোশ্চেন আসলে সরাসরি ডিরেক্টলি আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি। এমসিকি আসলে এটা সলভ করবে এভাবে, ফাইন। তাহলে জাস্ট আমরা কি করব, কোনো কিছু লিখতে হবে না, জাস্ট এই সূত্রটা, ঠিক আছে, জাস্ট এই যে এটা যেটা ডাবল স্টার মারছি, তো এই জিনিসটা জাস্ট একটু খাতায় তুলে নাও। এবার আসো, এটা আমাদের কোথায় কাজে লাগবে, একটা ম্যাথ দেখতে হবে। আর 5 মিনিটে ক্লাস শেষ করে দেবে, একটু মনোযোগ দিবা। 5 মিনিট কি 1 ঘন্টা, 60 মিনিট 1 ঘন্টা, এই পারো না কথা, কথা তোমাকে প্রাইমারিতে ভর্তি করাইতে হবে। কথাকে আসলে পানিতে ছাড়তে হবে। এই যে যুক্তরাষ্ট্রে বলছিল ঝড় বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, বাতাসের মধ্যে যাদের ওয়েট 50 কেজির নিচে, তারা যেন বাইরে বের না হয়, সতর্কবার্তা। আমি প্রথমে ভাবছি নিউজটা মনে হয় এমনি মজা করে বানাই দিছে, বুঝছো, পরে দেখে এটা অথেন্টিক নিউজ, যুক্তরাষ্ট্রে নিউজ কভারেজ করছে যে অনেক ঝড় হচ্ছে, বুঝতে পারছো, ঝড়ের গতিবেগ অনেক বেশি। সো যাদের ওয়েট, যাদের ওজন 50 কেজির নিচে, যাদের ভর ওজন ওজন যাদের 50 কেজির নিচে, তাদের বাইরে বের না হওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, নিউজ করে ওদের দেশে ব্রডকাস্ট করে দেওয়া হয়েছে। না আমি তো 50 কেজির উপরেই, আমার দেখা মনে হয় না যদিও, তবে ছেলেদের ক্ষেত্রে বিষয়টা আলাদা আছে, হ্যাঁ। তুমি দেখে মনে হবে অনেক মোটা একটা মেয়ে, বাট একদম চিকনা একটা ছেলের সাথে তুলনা করে দেখবা ওই ছেলেটার ওয়েটই বেশি, বিষয় থাকে। হ্যাঁ, আসো আমরা একটু কোশ্চেনে যাই। ফাইন, কোশ্চেনটা আমার সাথে লিখবা, কোশ্চেনটা লিখবা, হ্যাঁ। এতক্ষণ আমরা যা লেখি, আগুন ছাড়াই রোস্ট করতেছো। আচ্ছা, কোন রোদের তলদেশ থেকে, আপনি তো করে দিলেন প্রথমেই। আচ্ছা আচ্ছা, আমরা রোদ বুঝি, রোদে যাবা, আমরা একটু টুরে দিই, চলো রোদে যাই, কাপ্তাই রোদ, রিফাত, কোন রোদের, লেখে রাখো আমার সাথে সাথে লেখো, কোশ্চেনটা লিখতে হবে, কোন রোদের তলদেশ থেকে, রোদের তলদেশ, তোমার তোমার লিখতে হবে না ফারজানা, কোন রোদের তলদেশ থেকে, তুমি একদম এই 4K এই এইচডি কোয়ালিটি পেয়ে যাবা, কোন রোদের তলদেশ থেকে, নাইস, পানির উপরে তলে আসাই, পানির উপরে তলে আসাই, কোন রোদের তলদেশ থেকে পানির উপরে তলে আসাই একটি বুদবুদের আয়তন 5 গুণ হয়। লাস্ট কোশ্চেন, ফোন ইউজ করি আমি, তো মনে হচ্ছে কথা কথা দেখে মিনিটে মিনিটে আমাকে মেসেজ করতেছে, ইরি বাবা কত বড় কথা বলি, 11টা জাম বলতেছে কথা, আমি ঘুমাবো, থাকো বড় আমি বলছি কথা পড়বো, থাকো বড়, ও আমি পড়বো, মেসেজ দেখাবো, আমি থাক দেখাবো, থাক থাক,
যাওয়ার সময় কি খাওয়া মানে কত ক্লাসের ভিডিও সব টেন টু দি পাওয়ার 5, ওকে। কিরম ভাবতেই এভাবে অনেকদিন পরে এভাবে কেউ লাস্ট কোশ্চেন। আচ্ছা, কনসেপ্ট তো তোমাদের একটু আগে বুঝাই দিলাম, এই সূত্র ব্যবহার না করে না হোমওয়ার্ক নেই, আমাকে এখন ইনস্ট্যান্ট এটা করে দিতে হবে, সলভ করে দিতে হবে, দেখি কে পারে। আমি এটা নিজে সলভ করবো, তোমরা 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 খাতার দিকে তাকাই লিখবা, আমি বোর্ডে করতে থাকবো। এর চেয়ে সহজ কোনো জিনিস হতে পারে না। আমার ক্লাসটা বাকি রাইট রাইট, এই যে আসিফ পারবে, আসিফ ধরে ফেলছে, এই যে শামা পারবে, কই শামার তো সবাই পারবে আমি